আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আজ ২৬শে জুন ২০২৬ ইন্ডিয়ান সময় রাত্রি ঠিক ১০টা বেজে ২০ মিনিট। শুরু করতে চলেছি আজকে যে হেডলাইন বা ক্যাপশন যেটাই বলেন না কেন, আজকে যে বিষয়ে আমাদের আলোচনা শুরু হতে চলেছে, সম্পূর্ণ রেকর্ডিং নিলাম। রাকিবুল ইসলাম শর্ত অনুযায়ী গোল্ডেন চেইন আর পাচ্ছেন না। এর পেছনে দুঃখ আমাদের যেটা যখন গতকালকে সন্ধ্যার আগে আমাদের সঙ্গে রাকিবুল ইসলামের যে ডিবেট ঠিক ওটা নয়। দুজনের মিউচুয়াল কনসেন্ট এ যখন আমরা ফোনে কথা বলি যে বাসটা কিভাবে করা যায়, দূরত্ব কিভাবে কমানো যায়। ১ ঘন্টা প্রায় ১৯ মিনিটের আলোচনা যেটা রাকিবুল ইসলাম তিনিও ছেড়েছেন। তো সামনের কিছু অংশ কেটেছেন, পেছনে কিছু অংশ কেটেছেন। হ্যাঁ, মানে উনি যেটা ফেসবুকে দিয়েছেন সেটা শেষের যে টানটান উত্তেজনামূলক এবং মূল ডিবেটের যে প্রসঙ্গে কথা, সেই কথাটা পুরোটাই তিনি কেটে দিয়েছেন। হতে পারে তিনি ভালো মনে করেছেন যে শেষের ১৫টা মিনিট যদি থাকতো তার ভিডিওর মধ্যে মনে হয় কোনো ক্ষতি হতো। এইজন্য হয়তোবা তিনি ভালো বুঝেই দেয়নি। তো যাই হোক, এবং তিনি আমাকে একটা চ্যালেঞ্জ করে বসেছিলেন। চ্যালেঞ্জটা ছিল যে ব্রাদা রাহুল যদি কমপ্লিট গোটা সম্পূর্ণ পরিপূর্ণ সালাম থেকে শেষ পর্যন্ত উনার ফোন কেটে পালিয়ে যাওয়া পর্যন্ত যদি তিনি মানে আমাকে বলেছিলেন যদি আমি ফেসবুকে লাইভ দিই বা আপলোড করে দিই, তাহলে সেক্ষেত্রে উনি ১০ খানা গোল্ডেন চেইন, তার শখের গোল্ডেন চেইন, অনেক শখের। জানি না পুরুষ মানুষ গোল্ডেন চেইন নিয়ে এত শখ কিসের? তারপরেও যাই হোক ১০ খানা গোল্ডেন চেইন এটা উনি স্থগিত রাখবেন। যেটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, উনি এটা ঘোষণা করেছিলেন। তার নিজের ভাষাতে রাহুল যদি আমার আজকের আলোচনা ফুল রেকর্ড তার পেজে লাইভ দেয়, তাহলে আমি ১০ টা গোল্ডেন চেইন এর দাবি ছেড়ে দেব। ভেরি গুড। তো যাই হোক, আমি আজকে ঠিক বাদ জুমার পরেই সে রেকর্ডটাকে প্রকাশ করে দিয়েছি এবং প্রকাশ করার সঙ্গে, সঙ্গে তার যে কথা তিনি বলেছিলেন, কথা দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন ১০ টা গোল্ডেন চেইন এর দাবি তিনি ছেড়ে দেবে। তার জন্য আমি এখানে লিখেছি সম্পূর্ণ রেকর্ডিং দিলাম। রাকিবুল ইসলাম এর শর্ত অনুযায়ী গোল্ডেন চেইন আর পাচ্ছেন না। এবার গোল্ডেন চেইন এর দাবি করলে মিথ্যুক হিসাবে জাতি জেনে যাবে। এটা বলার কিছু নেই। এটা তো প্রকাশ্য বাংলা। এটা তো আর আরবি না যে জনগণ বুঝতে পারবে না। তারপরে কিছু জনগণ আছে অ্যা যারা বাংলা বুঝে, তার হৃদয় সাক্ষ্য দেয় যে আসলে যেটা হয়েছে বা যেটা হচ্ছে এখন পর্যন্ত, তাদের হৃদয় সাক্ষ্য দেয় যে না, কাদের যুক্তি, কাদের তথ্য, কারা স্ট্রং পজিশন আছে। কিন্তু না, মানব না। যেহেতু আমার বিরোধী পক্ষ, ওই যতই করুক, ও যতই ভালো করুক না কেন, অনেস্ট হোক না কেন, তারপরেও যেহেতু আমার বিরোধী পক্ষ, আমি তার সমালোচনা করবই। এরকম কিছু ব্যক্তি থাকবে, তারা চিরদিন থাকবে। কিছু মানুষ গালি দেবে, এখনো গালি দিতে পারে, কোনো সমস্যা নেই। গালি দিয়ে যদি ৪ টে নেকি যদি পাবে মনে করে, গালি দিতে পারে, সমস্যা নেই। তো এক্ষেত্রে জনগণের কাছে আমাদের অনুরোধ যে আমাদের এই কনভারসেশন দীর্ঘ সম্ভাব্য ৮-১০ দিন হয়ে গেল। তাতে আপনারা বুঝে নিয়েছেন এবং আমাদের সম্পূর্ণ কল রেকর্ড আপনারা দেখে নিয়েছেন। যে কল রেকর্ড A to Z ১ম থেকে শেষ পর্যন্ত আমি রাকিবুল ভাইয়ের মতো ১ম অংশ কেটে বাদ দেইনি, শেষের অংশটাও বাদ দেইনি। গোটাটাই আছে। ১ ঘন্টা পাক্কা ১৯ মিনিট। তার ভিডিও দেখবেন কাটছাঁট করা আছে। এবং শেষের অংশটা পুরোটাই তিনি বাদ দিয়ে দিয়েছে। কেন জানি না। শেষের অংশে দিলে কি হতো? ও আচ্ছা, শেষে আসলে তিনি ফোনটা কেটে পালিয়ে গিয়েছেন। আ হতে পারে এটা জনগণের কাছে তিনি জানাতে চাচ্ছিলেন না। আ এইজন্যই হয়তোবা তিনি ভেবেছেন যে না, তিনি তার ভিডিও থেকে তিনি কেটে দিবে। আচ্ছা, ওকে, ফাইনাল, সমস্যা নেই। যেটা ভালো মনে করেছেন, আলেম মানুষ তো এইসব বিষয় বেশি বুঝবে, আরবি ভালো বুঝতে পারে, মাখরাজ খুব সুন্দর। সেক্ষেত্রে তিনি কাটছাঁট করলে হয়তো তার কোনো সমস্যা নেই। এতে তার গুনাহ পাপ কিছু হবে না। নেকি হতে পারে মনে হয়। এইজন্য হয়তোবা কাটতে পারে। যাই হোক, আমি তার সমালোচনা করি না, আমি তাকে ভালোবাসি। আমি রাকিবুল ইসলাম ভাইকে খুব ভালোবাসি। উনি গালিগালাজ করছেন, কেন করছেন হয়তোবা আরবি বেশি ভালো জানে। ঐজন্যই প্রতিপক্ষকে গালিগালাজ করলে হয়তোবা নেকি-টেকি হতে পারে, এরকম কিছু একটা হতে পারে। তার জন্য এখনো অনবরত গালি চলছে। তো চলুন আমাদের মূল কথা, যে আমি যখন ভিডিও A to Z যখন দিয়ে দিয়েছি, অন্ততপক্ষে তার এই শর্ত এখন আর
টিকছে না গোল্ডেন চেনের, আর তিনি দাবি করতে পারবেন না, চাই এই ডিবেটটা হোক বা না হোক। আর আমাদের সেই ফোনের কনভারসেশন শুনে আপনারা অন্তত বুঝে নিয়েছেন আমি কমপক্ষে ২০ বারের উপরে রাকিবুল ভাইকে বিভিন্ন ভাবে বলেছি যে, "রাকিবুল ভাই বসেন, রাকিবুল ভাই বসেন।" বসবেন কি? যদি আপনি চান এখনই লাইভে বসবো। উনি আমার সঙ্গে ফোনেই ডিবেট শুরু করতে চেয়েছিলেন। যে সহিহ বুখারী কাযা ওয়া কাযা দিয়ে এটা কি বোঝাচ্ছেন, কি বোঝাচ্ছে? এটা অর্থ কি রে ব্রাদার হল? আপনি বলেন, আপনি বলেন। আমি বলেছি, "ভাইজান এটা তো ডিবেটের দিনে হবে। এখনই আমাদের ফোনে ব্যক্তিগত আলোচনা কেন হবে?" তো উনি তখন বললেন যে, "আপনি পারলে বলেন।" আমি বলছি যে, "সমস্যা কোথায়? যদি শুনতে চান তাহলে ডিবেটে চলে আসেন। এখনই লাইভে চলে আসেন।" ওনার মুখের উপরে বলেছি। একদম মুখের উপরে, ঠিক মুখ বরাবর। একদম 90 ডিগ্রি ডাইরেক্ট। মানে এটাকে ডাইরেক্ট হিট বলে। মানে মিডল উইকেট। একদম মিডল উইকেটে বলেছি। সঙ্গে মুখের উপরে একদম যে, "রাকুল ভাই আপনি কি ডিবেট করতে চাচ্ছেন এখনই নাকি?" বলছে, "করলে সমস্যা কোথায়?" আমি বলছি, "তাহলে লাইভে চলে আসেন। এই অডিও পার্সোনাল কল রেকর্ড করে তো লাভ নেই। যে ডিবেটে এত শখ তাহলে এই বিষয় নিয়ে যদি জানতে চান আমার মুওয়াক্কিফ কি আছে, কেন আমি বলছি সহিহ বুখারী ৪৯৭৭ নম্বর হাদিসে এ কথা নেই। উনি যে দাবি করেছেন প্রমাণ করতে পারবেন না, অসম্ভব। লা রাইবা ফিহি। কোন সন্দেহ নেই। পারবেন না এটা। তো উনি তখন এই আলোচনা শুরু করতে চাচ্ছিলেন। আমি তখন বললাম, "তাহলে আমরা চলেন লাইভে যাই।" আমি তামিদ ভাইকে বললাম যে, "তামিদ ভাই আপনি এক কাজ করেন, আমাদের ফোন রেকর্ডটাকে কেটে দিয়ে আপনি এখনই লাইভে চলে আসেন। স্ট্রিমইয়ার্ড এ নতুন করে শুরু করেন। আর লাইভে ডিবেট করি। জনগণ দেখবে।" উনি বারবার বলছে, "না ফোনে।" দেখেন জনগণকে সামনে কথা বলতে সমস্যা কোথায়? আর আমি যতবারই বলছি যে, "ভাইজান নেন তাহলে আমরা ডিবেটের একটা আয়োজন করেন।" উনি ঘুরে ফিরে গোল্ডেন চেইন। আর আমি একই কথা বলছি, "ভাই গোল্ডেন চেইনের শর্ত দিলে অবশ্যই আপনাকে তাকি উসমানি বা ৪ জন বারবার করে ঘোষণা করা হয়েছে সেই বিচারক লাগবে। কারণ বিচারক ছাড়া আমি গোল্ডেন চেইন কার হাতে দিয়ে দেব?" আচ্ছা দেখেন, উনি গোল্ডেন চেইন পেয়ে গেছেন ব্যাপারটা এমন তো না। আগে তো ডিবেট করে আমাকে হারাতে হবে তারপরে তো গোল্ডেন চেইন নেবে। তাই নয় কি? না আগে থেকে গোল্ডেন চেইন নিয়ে গলায় পরিয়ে দিতে হবে। মানে রাকিবুল ভাইয়ের মানে এমন একটা ভাব যে গলায় আগে পরিয়ে দেব ১০ খানা গোল্ডেন চেইন। অ্যা তারপরে হয়তোবা তিনি ডিবেটে বসবেন। মানে এরকম দাবি করতে হয়তো বিচারকের হাতে দিলেই উনি ভাবতেন বিচারক এবার ঠিকঠাক দিবে তো? না বিচারক এবার মেরে দিবে। সরি। মানে এরকম মনে হচ্ছিল তার আসলে কথা শুনে। যে তাকে বিচারকের হাতে যদি দিয়ে দিই তখন আবার টেনশনে থাকবে ডিবেটের সময়তে। বিচারক ১০ টা গোল্ডেন চেইন দেবে তো? না আসলে বিচারক আবার মেরে দিবে। তার চাইতে ভালো আমার গলায় পরিয়ে দাও। মানে এরকম একটা উনার একটা ভাব যে উনার গলায় হয়তো পরিয়ে দিলে তারপরে হয়তো তিনি বলতেন যে, "ঠিক আছে, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। এবার আমি ডিবেট করব।" তো বিষয়টাতে এমনটা নয়। গোল্ডেন চেইন তো তখন পাবে যখন বিতর্ক করে আমাকে হারাবে। আর আমি তো জানি আমি তো জানি যে পশ্চিম দিকে সূর্য উঠবে তো হাদিস দ্বারা প্রমাণিত, স্বাভাবিক। কিন্তু এই মাসালাতে রাকিবুল ইসলাম নো, নেভার, অসম্ভব, কক্ষনোই নয়, ইম্পসিবল। ওটাকে স্বপ্নে উনি ভাবছেন। ভাবের গরুকে গাছে তুলে নাচাচ্ছেন। কিলিয়ে কাঁঠাল পাকানোর চেষ্টা করছেন। আষাঢ়ে তর্জন গর্জন সার। এগুলো করছেন। আমি যে ডাইরেক্ট তার জন্য একদম ডাইরেক্ট মিডল উইকেটে মেরেছিলাম। ডাইরেক্ট মুখের উপরে ৪-৫ বার বলেছি। দেখবেন উনি আবার ফেসবুকে এটা আবার ভুলক্রমে চালিয়ে দিয়েছেন কাট করে। মানে নিজে কেউ যদি নিজের থাপ্পড় নিজেই খাই, জুতো যদি নিজেই খাই, এখন খেতে পারে। এটা তো সমস্যা নেই। তিনি এই ভিডিওগুলো চালাচ্ছেন। আমি ভাবছিলাম যে আমি এই ছোট করে কেটে মানে কনটেক্সট অনুযায়ী পুরোটা তো আমি দিয়ে দিয়েছি। তো ছোট করে কেটে এই পার্ট করে দেব। মানে প্রসঙ্গ যেগুলো আছে। তো উনি বাহাদুরি করছেন। আমি ব্রাদার রাহুলকে সিরফ হাতে ধরেছিলাম। ব্রাদার রাহুল পারেনি। ব্রাদার রাহুল পারেনি। জনগণ ভক্তকুলকে বোঝাচ্ছে, "দেখো আমি কত বড় বাহাদুর। আমি ব্রাদার রাহুলকে ফাতিহা ধরেছি, পারেনি।" আচ্ছা, আসলে যারা intellectual তারা অটোমেটিক বুঝে নিয়েছে, আরে বেটা আপনি ওখানে গিয়েছেন বাহাসটা কি হতে পারে এইজন্য। ওখানে কি সূরা ফাতিহা চ্যালেঞ্জ নিয়ে গিয়েছেন? এটা তো আউট অফ ট্রফি, রেড হিয়ারিং। উনি ডিবেট করবেন কি? ডিবেটের যে সিস্টেম বা উসুল যে এটাকে বলা হয় ডিবেটিং ভাষায় রেড হিয়ারিং। যদি এটা এ ইন্টারন্যাশনাল ডিবেট যদি হয় তাহলে ওকে ঘাড় ধরে বের করে দিবে। কেউ যদি রেড হিয়ারিং করে। তখন আমাদের একটা কনটেস্ট এ কথা চলছে। আর ওই সময়তে যদি প্রসঙ্গবিহীন যদি একটা কথা বলে, এটাকে ডিবেটে নেগেটিভ মার্কিং বলা হয়। ডিবেটে পুরুষের নেগেটিভ মার্কিং বরং কঠোর যদি বিচারক থাকেন, জাজ যদি থাকেন, তাকে রেড হিয়ারিং এর কারণে তার হয় সময় কেটে নিবে অথবা তাকে ওখানে স্টপ করে থামিয়ে দিবে। কেন আপনি রেড হিয়ারিং করেছেন? প্রসঙ্গবিহীন উনি আমাকে সিরা ফাতিহা ধরে উনি অনেক বড় বাহাদুরি করছেন। আমি তাকে মুখের উপরে বলেছিলাম যে, "রাকিবুল ভাই, এই যে সূরা ফাতিহার পড়ার চ্যালেঞ্জ বাজি এগুলো তো আমাদের ১০ বছরের আহলে হাদিস বাচ্চারা ইনশাআল্লাহ আ এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিবে। এর জন্য আপনাকে এত দূর আসতে হবে না।" আউট অফ কনটেক্সট রেড হেয়ারিং করে উনি ভাবছেন যে আমি বাহাদুর হয়ে গেছি।
ভাবতে পারে স্বপ্নের গরুকে গাছে তুলে কেউ নাচালে নাচাতে পারে, নাচাক, স্বপ্নের গরু তো গাছে উঠে, তাই না? ওই যে হাতির দেখানো দাঁত, যে দাঁতে কোনো মূল্য নেই, শুধু দেখবেই মানুষ। তো উনি ওইভাবে দেখানোর চেষ্টা করছেন তার ভক্তকুলকে, দেখো আমি এরকম করেছি। ১ নম্বর। ২ নম্বর পয়েন্ট হচ্ছে যে ব্রাদার রাহুল স্রফাতে ধরেছি, পারিনি। পারিনি না বলিনি। ধরেন আমি একটা আপনাকে বললাম যে এই কথা বল, আপনি বললেন না, ইগনোর করে দিলেন। এটা আপনার যে লজ্জা, যে আপনি একটা প্রশ্ন করেছেন, ইগনোর করে দিলাম, ৫ পয়সা মূল্য দিলাম না। আমি ওখানে বলেছি ওসরাফাতে হচ্ছে, আমি যে আপনার এই প্রশ্নকে আমি ইগনোর করলাম, ফু দিয়ে উড়িয়ে দিলাম, এইভাবে তার মুখের উপরে বলে দিয়েছি। আসলে কথাগুলো বোঝার যোগ্যতা থাকলে, সেন্টিমেন্ট বলে কিছু যদি থাকতো, ব্যক্তিত্ব বলে থাকতো, তাহলে ওইগুলা উনি আর প্রচার করতেন না। কিন্তু যাই হোক, স্যার, আসলে এই কয়দিন, ১০টা দিন উনার উপরে যে প্রেশার যাচ্ছে, এটা আসলে খুব, এই প্রেশার মানে আসলে উনি নিতে পারছেন না। আমার মনে হচ্ছে প্রায় প্রত্যেকদিন ২০ খান ২৫ খানা করে পোস্ট। কালকের পর থেকে তো ঝড় উঠেছে পোস্টের। ঘন্টায়, ঘন্টায় পোস্ট, ঘন্টায়, ঘন্টায় পোস্ট। বেশ ভালো লাগছে, এনজয় করছি। সারাদিন ধরে দেখছি আর এনজয় করছি। আমি মাঝে, মাঝে একটা করে দিচ্ছি, আর উনি একটা আমি দিলে উনি ৫ টা ৭ টা করে দেয়, আর আমি এনজয় করি। এই শুধুমাত্র এই কফি খাচ্ছি, ল্যাপটপে একটু ঘাটাঘাটি করছি, পড়াশোনা করছি, বইপত্র পড়ছি। আজকে জুমার খুতবা ছিল। এগুলো আর আমি এনজয় করছি। মাশাআল্লাহ। উনি ব্যস্ত হয়ে গেছেন। ভালো লাগছে, এনজয় করছি। কুল, ওকে, ডান। তো যাই হোক। তো দর্শক মন্ডলী, এখন মূল কথা, উনি কিন্তু কালকে লাইভ পর্যন্ত এসে বলেছিলেন যে ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট হবে। সর্বশেষ যদিও উনি পরিষ্কার ফোন কেটে পালিয়ে গেছেন। রেকর্ড দেখে নিতে পারেন। আমার কোনো সমস্যা নাই। রেকর্ড আপনি দেখে নিবেন। যে উনি ফোন কেটে পালিয়েছেন কিনা, এবং উনি যখন, আমি যখন উনাকে বললাম যে ঠিক আছে আপনি কি বলতে হবে বলেন, শিখিয়ে দেন। যেহেতু আমার শব্দচয়ন তার পছন্দ হয়নি। আমি সম্মান দিয়ে তাকে বলেছি যে আপনি তাহলে শিখিয়ে দেন, সেম টু সেম আমি বাক্যটাই বলবো। কারণ আমি চাচ্ছি যে কোনো মূল্যে রাকিবকে বাহাসে বসাতে হবে। ওর জন্য আমাকে যদি ক্ষমা চাইতে হয় ১ বার কেন ২০ বার, তাও ক্ষমা চাইবো। কেন? এটা বাহাসের স্বার্থে, দিনের স্বার্থে। আর রাকিবুল ভাই আমার গুরুজন, আরবি ভালো জানেন, মাখরাজ ভালো জানেন। তো উনি একই কথা, গোল্ডেন চেইন, গোল্ডেন চেইন ছাড়া বসবে না। আমার যে সমস্যা নাই, গোল্ডেন চেইন নিতে হলে আপনাকে জাস্টিস তাকুস মানি বেঁচে রাখ লাগবে। তো যাই হোক, সর্বশেষ উনাকে বলতে বললাম যে, "বলেন আমাকে কি বলতে হবে?" কারণ আমি যখন বললাম আমার ভাষার শব্দচয়ন উনার পছন্দ হয়নি। ওকে, ফাইনাল। কিন্তু আমি তো ডিবেটে বসাবোই। আমি তো যাকে ধরি তাকে ছাড়ার চেষ্টা করি না। তার দৌড় আমি দেখি কত দূর দৌড়তে পারে। এজন্য বলেছি যে আসলে কাউকে তাড়তে হলে নিজেকে দৌড় প্র্যাকটিস করে আসবেন। আগে নিজের দৌড় প্র্যাকটিস না করে আসলে মাঝপথে এভাবে বোল্ড আউট হয়ে যাবে। আমি ওইজন্য বললাম, "বলেন যে আমাকে কিভাবে বলতে হবে?" কারণ আমি আপনাকে ভাষায় বসাবোই যেকোনোভাবে। পালানোর চেষ্টা করলে এটা খুব অন্যায় হবে। জনগণ বুঝে নিবে। ভক্তকুল বুঝে নিবে যে না, আসলে আমাদের হুজুর চলে যাওয়ার চেষ্টা করছে, বসতে চাচ্ছে না। অনর্থক কিছু গজামিল শর্ত দিচ্ছে। এটা ভক্তকুল বুঝবে। কিন্তু তারপরে উল্টো এসে কমেন্ট করবে শুধুমাত্র নিজের কনফিডেন্স কে হাই দেখানোর জন্য। দেখেছেন এই আসাদ নূরের সঙ্গে ডিবেট যখন হয়েছিল, মানে উনি দেখতে পাচ্ছেন যে না, উনার কাছে কোনো জবাব নেই। লাজবাব হয়ে গেছে। ইসলামের কাছে ও ধরাশায়ী হয়ে গেছে। তারপরে হাসছে। আমি বলেছিলাম যে অনেক মানুষ মানে মানে হেরে গিয়েও হাসতে পারে না। কিন্তু কিছু মানুষ এরকম কোয়ালিটি আছে যারা হেরে গিয়েও তারা হাসতে পারে। মানে এই যে হেরে গিয়েও হাসার যে কনফিডেন্স, এটা অসাধারণ। এদেরকে প্রত্যেককে একদম এদেরকে মানে প্রাইজ যদি সর্বোচ্চ দেওয়া যায়, এটা দেওয়া উচিত। মানে এর যে একটা অভিনয়, নিজের নাফস স্বীকার করছে যে না, আমাদের হুজুর এখানে ধরাশায়ী হয়ে গেছে অলরেডি। হুজুর এখানে পায়তারা করছে। বা এটাকে যদি বলা হয় প্রচলিত গোদা বাংলা ভাষায় যে ছ্যাদরামো করছে। কিন্তু তারপরেও হুজুরও বুঝতে পারছে যে না, আমি এখানে তো ফেঁসে গেছি। मैं तो फँस गया, फिर भी कॉन्फिडेंस लेकर ऐसी बात करूँगी, ऐसे लिखूँगी, ऐसी बात लिखूँगी। कैसे लिखूँगी? इस तरह। देखिए কেমন? এমন লিখবে। আচ্ছা চলেন কি লিখছে আমরা দেখি এসে একটু। কি লিখছে দেখেন। রাহুল যতই পায়তারা করুক, বাহাস থেকে আর মাফ নেই। ১ তারিখ দেখা হবে বাইতুল মুকাররম। যখন মানুষ মানে কনফিডেন্স হাই লেভেল হয়ে যায়, কিন্তু ধরাশায়ী হয়ে যায়, তখন এই ধরনের ভাষাগুলো ব্যবহার করে। যেটা উনিও জানেন, উনার ভক্তগুলো জানেন, কিন্তু কমেন্টে এসে গালিগালাজ করবে। এটা যে কনফিডেন্স লেভেল আছে এদের। মানে তারপরে বলছি মেমোরি লোডার বলছে ১০ টা গোল্ডেন চেইন ছাড়া বাহাস করতে আমি বলছি। এই বেয়াদবির জন্য আগে মাপ না চাইলে অ্যা চাই নাই নাকি? মাপ চায় নাই। ও সরি, মাপ চায় নাই। তাই আর ক্ষমা নেই। ১ তারিখ বাহাস চূড়ান্ত ইনশাআল্লাহ। উনি যে ভিডিওতে বলেছেন ইনি মিথ্যা দাবি করছেন। ভিডিওর মধ্যেই আমি বলেছি বাহাসের শর্তে খাতিরে আপনি যা বলতে বলবেন তাই বলে দেব। আমি তো চাই আপনাকে যেকোনো মূল্যে বাহাসে বসতে। ওই ১ ঘন্টা ১৯ মিনিটের ভিডিওর মধ্যে দেখবেন কমপক্ষে ২০ বারের বেশি তাকে বলেছি যে ভাই আপনি বাসে বসবেন কিনা, বসবেন কিনা, বসবেন কিনা? শেষ পর্যন্ত উনি যে শর্ত দিয়েছেন সেই শর্তে তুমি সম্মতি দেওয়ার চেষ্টা করেছি। সেটাকে সম্মতি দিয়েছি।
আমার ব্যক্তির কোনো গুরুত্ব নেই বলে আমি যা কোনো সমস্যা নেই, তাতেই বসবো। কিন্তু পালাতে দেব না। এর আগেও দেখেছেন আমাদের সঙ্গে যাদের ডিবেট হয়েছিল ওই যে আরেকটা হুজুর আলী হোসেন ওসামা কিভাবে কত মানে ছলচাতুরি করার চেষ্টা করেছিল। কিন্তু তাকে বসাতে বাধ্য করা হয়েছে। যেহেতু পালানোর চেষ্টা করলে পালানোর সুযোগ নেই। তো যাই হোক ১ তারিখে উনি গিয়ে ওখানে বসে থাকবে। উনি বায়তুল মোকাররমে গিয়ে থাকতে পারে, ওখানে বায়তুল মোকাররমে ভালো হাওয়া হতে পারে। ভালো আপনি ঘুরতে যাবেন, আরো ২-৪ জনকে নিয়ে সঙ্গে যাবেন, ঘুরতে যেতে পারেন। চলুন, রাহুল যদি বিন্দুমাত্র লজ্জা শরম থাকে তাহলে ১ তারিখে বাহাস থেকে পালাবেন না। অবশ্যই আপনার যদি লজ্জা শরম থাকে তাহলে বায়তুল মোকাররমে গিয়ে একা, একা বসে থাকবেন না। দম থাকলে লাইভে এসে জনগণের সামনে আলোচনা করবেন। যদি নির্লজ্জ না হন, সহিহ বুখারী আল্লাহর নবীর হাদিস আছে। ভাবার্থ হচ্ছে এটাই যে লজ্জা যদি না থাকে যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে। এই হাদিসের উপরে আমল ওভার করিয়েন না। হ্যাঁ, ওই আলোচনার মধ্যে একবার বলেছি। ওই ১ ঘন্টা ১৯ মিনিটে দেখবেন বারবার যখন আমি কথা বলতে যাচ্ছি, উনি শুধু কথার মধ্যে কথা বলে দেয়। ১০ টা সেকেন্ড নন স্টপ কথা বলতে দেয় না, শেষের দিকে দেখবেন। আমি ওই সময় তো বলেছি যে, "হুজুর শুধু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন" কোরআনে আয়াত আছে না, আপনি কোরআন বাকরা সহকারে পড়তে পারেন। এই আর যাবে কোথায়? আমল করতে হবে না? বেচারা কত জায়গায় যে ধরাশায়ী হয়েছে। দেখবেন সহিহ বুখারী খেয়ারে মাজলিস প্রসঙ্গে একদম, একদম মানে ঠিক জায়গাতে ধরে ফেলেছি। আহলাসের বাচ্চা তো মানে উনি একটা মাসলা দিয়ে শুরু করতে চেয়েছেন। যে একটা মাসলা যে এই যে কেউ যদি ইজাব করে আর ওই বৈঠকে কেউ যদি মানে ওর ইজাব নাকি 100% শতভাগ নাকি ক্রেতা বিক্রেতার মধ্যে যিনি ক্রেতা তাকে নাকি ওই যা বলবে ৳১০ দিয়ে গরু বিক্রি করতে যাচ্ছে ৳১০ যদি হয় নাকি ইজাব কবুল হয়ে গেল। আর সঙ্গে সে ধরেছে আহলে হাদিসের বাচ্চা তো। সঙ্গে বলছে বুখারী হাদিসের বিরুদ্ধে যাচ্ছে। উনি বলছেন হাদিস নাম্বার বলেন, হাদিস কোথায় আছে? উনি ভাবছেন যে বলতে পারব না। আরে আহলেসের বাচ্চা তো ব্রেন আলহামদুলিল্লাহ। সঙ্গে, সঙ্গে বুখারী থেকে একদম রেফারেন্স দিয়ে তাকে দেখিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে দেখবেন ২ বার ধরাশায়ী হয়েছে এবং বলতে বাধ্য হয়েছে। যখন এই বেচারা ধরা খেয়ে যায়, তখন গলাটা দেখবেন হালকা করে নিচু হয়ে যায়। কিন্তু কনফিডেন্স আবার বাড়িয়ে দিতে হয়। কেন? রেকর্ড চলছে। এই রেকর্ড জনগণকে দেখাতে হবে। কিন্তু বেচারা তারপরেও জনগণও বুঝতে পারছে যে এখানেও বেচারা ধরা খেল। সহিহ বুখারীর বিরুদ্ধে আবার একটা ফতোয়া জারি করে দিয়েছে। যাই হোক, এটা হানাফিয়া শাফি মাসালা খেয়ারে মাজলিস নিয়ে মতভেদ আছে। তো উনি যে মাসালা দিয়েছেন ওই বিষয়টাকে নিয়ে আমি সহিহ বুখারীতে খণ্ডন করেছি। একদম স্টিল নাও ওই ভিডিওর মধ্যেই খণ্ডন করে দিয়েছি। তার জন্য লজ্জা শরম যদি যার না থাকে আল্লাহ নবী বলেছে যা ইচ্ছা তাই বলতে পারে। দেখেন এগুলো বলছে এগুলো বলছে র‍্যান্ডম চলছে, র‍্যান্ডম চলছে। মানে উনি বুঝতে পারছেন। কিন্তু কনফিডেন্স দেখাতে হবে। কনফিডেন্স না দেখালে এই ফিল্ডে টিকে থাকা যাবে না। জনগণকে বুঝতে দেওয়া যাবে না যে নিচে মানে জনগণকে বুঝতে দেওয়া যাবে না। তবুও। তো যাই হোক, এখন সর্বোপরি শেষ আপডেট আমাদের প্রিয়, সকলের প্রিয় অ্যা আল্লামা টাইটেল যাই হোক আমি তাকে আল্লামাই বলি, সমস্যা কোথায়? আল্লামা রাকিবুল ইসলাম সাহেব উনি কালকে ভিডিওতে শেষ আপডেটে বলেছেন যে ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট হবে। ডিবেট হবে এবং তিনি কথা বলেছেন যেটা গোল্ডেন চেইনের শর্ত হয়েছে সেটা গোল্ডেন চেইনের শর্ত হবে। আর যেখানে গোল্ডেন চেইনের শর্ত নেই সেখানে অন্য বিষয়ে বিতর্ক হবে। তো এখন গোল্ডেন চেইনের শর্ত তো উইথড্র হয়ে গেছে, তাই না? রাকিবুল ভাই এখন তো গোল্ডেন চেইন আর দাবি করতে পারবে না। আর যদি গোল্ডেন চেইন দাবি করে তাহলে মিথ্যুক বলে বিবেচিত হবে। কেননা তিনি যে ডিমান্ড করেছিলেন সেই ডিমান্ডটাকে সম্পূর্ণ পূরণ করে দিয়েছি। অতএব গোল্ডেন চেইনের দাবি আর থাকছে না। এবং গোটা ভিডিও ১ ঘন্টা ১৯ মিনিটের ভিডিওতে দেখবেন আপনারা প্রত্যেকে উনি বারবার বলছেন গোল্ডেন চেইন দিলেই বসবো। অনলাইন অফলাইন দরকার নেই। অনলাইনও হতে পারে, অফলাইনও হতে পারে। ডাজ নট ম্যাটার, কোন ম্যাটার করছে না। বরং গোল্ডেন চেইন যদি দেয় সভাপতির হাতে আগে ১০ খানা তাহলে উনি বসতে রাজি আছে। তো এখন তো গোল্ডেন চেইন এটা অনেকটা গোদা বাংলা ভাষায় বললে হয় মায়ের ভোগে চলে গেছে। তো সেক্ষেত্রে এখন তো আর কোন সমস্যা নেই অনলাইনে বসতে। এখন তারপরে যদি অনলাইনে না বসে, কারণ তিনি বলেছিলেন। তারপরে যদি এখন যদি বাদুড় যদি সূর্য দেখতে না পাই, তাহলে সূর্যের কি দোষ বলো ভাই? এইভাবে তিনি যিনি এখন বাইতুল মোকাররমে গিয়ে বসে থাকতে পারেন কোন সমস্যা নেই, হাওয়া খাবে। তাও কোন সমস্যা নেই। তার দেশ পয়সা খরচ করে তিনি যাবে, গাড়ি খরচ করে, অটো খরচ করে তিনি যাবেন। যেতে পারেন সমস্যা কোথায়? হাওয়া খেতে যেতে পারেন। যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু বাহাস এখন তো অনলাইনে কোন সমস্যা নেই। যদি গোল্ডেন চেইনে কোন শর্ত নেই। তাই যদি সত্য হয়ে থাকে অবশ্যই অনলাইনে জনগণের সামনে এসে বিষয়গুলো উন্মুক্তভাবে আলোচনা করে জনগণের কাছে পৌঁছানো আমাদের এটা জরুরি হয়ে পড়েছে। তো ২য় বিষয় যে গোল্ডেন চেইন এখন মায়ের ভোগে। গোল্ডেন চেইন আর এটা একটা পয়েন্ট মনে রাখবেন যে ব্রাদার রাহুল গোল্ডেন চেইনের অফার করেছে।
আলহামদুলিল্লাহ। উনি গোল্ডেন চেনের লালসায় যা বোঝা গেল গোটা ১ ঘন্টা ১৯ মিনিটের আলোচনায় দেখবেন গোল্ডেন চেনের লালসাতে তিনি ভাসে এসেছেন এবং তিনি ফেসবুকে বারবার লিখেছিলেন যে তার খুব পয়সার প্রয়োজন। খুব পয়সার প্রয়োজন তিনি বারবার বলছিলেন যে উনার অনেক মানে টাকা-পয়সার প্রয়োজন খুব ক্রাইসিস চলছে। বারবার বলছিলেন যে উনার ক্রাইসিস চলছে। তো হৃদয়বান কেউ যদি থাকে তাহলে একটু তাকে টাকা-পয়সা দিতে। অ্যা যাই হোক কোথায় জানি দেখলাম ওটা কালকের ওটা কালকের আ স্লাইডে সম্ভবত ছিল। আ এটা তো ইসের আচ্ছা যাই হোক। তো এটা আপনারা জানেন উনি পয়সার ক্রাইসিস চলছিল। ঐজন্য তিনি গোল্ডেন চেনের লালসাতে তিনি এসেছেন। আচ্ছা যাই হোক উনার যা ইচ্ছা নিতে পারেন সমস্যা নাই। এসেছেন বেশ করেছেন, ভালো করেছেন। আমিও সম্মতি দিয়েছি। কিন্তু এখন এই গোল্ডেন চেন ১০ খানা যে গোল্ডেন চেন বেচারা এই গোল্ডেন চেনটাকে হারিয়ে ফেলল। একে বলা হয় মানে গোদা বাংলা ভাষায় প্রচলিত একটা সাহিত্যের ঢং যে অতি চালাকের গলায় দড়ি। তো এক্ষেত্রে এটা আপনি বলতে পারেন অতি চালাকের গলায় দড়ি। তো গলায় দড়ি আমি বলছি না যে এগুলো রাকিবুল ভাইয়ের জন্য বলছি না। মানে এটা একটা জাস্ট একটা ঘটনা পারপাস এ আপনাকে বললাম। অতি চালাকের গলায় দড়ি। তো এখন না গোল্ডেন চেন থাকলো, না বাস থাকলো, না বাঁচবে বাঁশি। এখন তো কোনো সমস্যা নেই। চলে আসেন। গোল্ডেন চেনের শর্ত তো উড্র হয়ে গেছে। চলে গেছে। আর কি চান? হুম। তো যাই হোক এখন আমরা এই মুহূর্তে আমরা লিঙ্ক উন্মুক্ত করে দেব এবং আমরা ভক্তকুলের সঙ্গে আলোচনা করব। ভক্তকুল এখানে এসে আলোচনা করবেন। কোন সমস্যা নেই যারা ভক্তকুল আছেন। নো চিন্তা ডু ফুর্তি। আপনারা করতে পারেন। আচ্ছা এই যে লিঙ্ক দিয়ে দিয়েছি ভাইজান আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন। অবশ্যই যুক্ত হবেন, কথা বলবেন। সুযোগ দেওয়া হবে। আজকে বিষয়ে কথা হবে। আ আমি তার আগে YouTube এ লিঙ্ক কমেন্ট করে দেই। আচ্ছা YouTube এ লিঙ্কটাকে কমেন্ট করে দেই। আচ্ছা YouTube থেকে। আমাদের এই আলোচনাটি সম্পূর্ণ সম্প্রচার হচ্ছে Facebook অ্যান্ড YouTube থেকে। তো যারা YouTube থেকে দেখতে চান তারা YouTube এ গিয়েও আপনারা দেখতে পারবেন। যারা Facebook থেকে দেখতে চান তারা Facebook থেকেও দেখতে পাবেন। আপনারা যুক্ত হয়ে যান। আমি দেখিয়ে দিই Facebook অ্যান্ড YouTube। অনেকে YouTube খুঁজে পান না। তাদেরকে এক ঝলকে দেখিয়ে দেই। এটা আমাদের YouTube চ্যানেল। এটা আমাদের অফিসিয়াল YouTube চ্যানেল। আ এখানে দেখতে পারেন 153 যেটা এটা আমার অরিজিনাল। আমার নামে আরো অনেকগুলো আছে। এই যে লাইভ চলছে। অনেকে বলে যে ভাই লাইভ কই আমরা পাই না। ভাই যখন YouTube এ ঢুকবেন এখানে দেখবেন হোম। এই যে হোম চিহ্ন তারপরে ভিডিও, শর্টস, লাইভ, তারপর প্লেলিস্ট, পোস্ট, স্টোরি। তো আপনি যখন ঢুকছেন সেই সময়তে এই হোম মানে এগুলো মোটামুটি সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যখন আপনি ভিডিওতে করবেন, ভিডিও অপশনে আসবেন তখন আপলোড ভিডিওগুলো যেগুলো আমরা আপলোড করি। আর লাইভ গুলো দেখতে হলে এই লাইভে আসবেন। তাহলে প্রচুর ভিডিও পেয়ে যাবেন। এই যে লাইভ এখন যেমন লাইভ হচ্ছে। তো এই লাইভে আসলে তখন এই ভিডিওগুলো আপনারা পাবেন। তো যাই হোক আমি এখন এটাকে লিঙ্ক কমেন্ট করে দেব। লিঙ্ক কমেন্ট করে দেব যেন আপনারা যুক্ত হতে পারেন। অসংখ্য ধন্যবাদ সকলকে ১ মিনিট পিন করে দিলাম। আচ্ছা যারা এখানে আমাদের সঙ্গে আসতে চান অ্যা ইসমাইল ভাই বলে একজন আছে। ভাইজান আমি এই একটু সময় চাচ্ছি আমি জাস্ট লিঙ্ক গুলো পাবলিশ করে দিই, হ্যাঁ? Facebook এবং YouTube এ পাবলিশ করে দিই, পিন করে দেই। যেন আমাদের জনগণের যুক্ত হতে সুবিধা হয়। এই আরকি। ডেসক্রিপশনে Facebook ডেসক্রিপশনে অ্যান্ড কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিলাম। এক্ষেত্রে আপনাদের করণীয় জাস্ট অ্যা আচ্ছা ইসমাইল ভাই ১ম এ এসেছেন। ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাইজান? ভাইজান ভাই জি, একদম ঠিকঠাক আলহামদুলিল্লাহ ভাইজান। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি ইন্ডিয়া থেকে বলছি। আমি এখন ভারতের চেন্নাই আছি। ভারতের চেন্নাই মাশাআল্লাহ মানে সাউথে। হ্যাঁ, জি, জি, জি। ভাই বলছি ভাই আমাদের যে আপনাদের কনভারসেশন হ্যাঁ, হ্যাঁ, চলছে জি, যেগুলো হচ্ছে আপনি কি এটার সঙ্গে সম্পৃক্ত বা যুক্ত আছেন বা দেখছেন, ওয়াচ করছেন সবসময় জি, কন্টিনিউয়াসলি না মাঝে মধ্যে? জি, জি, জি। আমি প্রতিদিনই দেখি আপনাদের ভিডিওগুলো। আর আমি দেখছি প্রত্যেকটা ভিডিও মিস করি না। তো আমি যা দেখলাম রেকর্ডিং এ, উনি তো শুধু গোল্ডেন চেন, গোল্ডেন চেন, গোল্ডেন চেন। আর কোনো কথাই তো আমি দেখতে পেলাম না। ওনাকে যখন কিন্তু বলা ভাই হচ্ছে উনি ইজাব ভাই কবুল, এখন ইজাব এখন কবুল এখন নিয়ে এখন এটা কি হবে? এই যে গোল্ডেন চিন যে মায়ের ভোগে চলে গেল এখন কি হবে বলেন তো?
সেটাই তো আমি উনি ভিডিওটা হয়তো আমি দেখেন, পুরো উনি বলার পেছনে কারণ থাকতে পারে। হয়তোবা তিনি গোল্ডেন চেইন অফারটা উনি ভেবে নিয়েছেন যে গোল্ডেন চেইন হয়তো তিনি পেয়ে যাবেন। মানে গোল্ডেন চেইন অফার করেছে, উনি ভাবছেন যে জিতে গেছে। যে স্বপ্ন দেখছে যে এই গোল্ডেন চেইন নিয়ে কাকে গিফট করেছে, প্রিয় মানুষকে গিফট করেছে, বা কথা দিয়ে দিয়েছে ২-৪ জনকে যে তোমাকে একটা গোল্ডেন চেইন দেব। মানে এরকম হতে পারে প্রিয় মানুষকে। হয়তো এই ভাবের গরুকে গাছে তুলে নাচিয়েছে। কিন্তু যখন দেখছে ডিবেট হবে গোল্ডেন চেইনটা পাচ্ছে না, একটু স্বাভাবিক। এক্ষেত্রে একটু কষ্ট হওয়া স্বাভাবিক, বা শর্ত দেওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তো কিন্তু শেষে এসে নিজের গর্তে নিজে পা দিয়ে গোল্ডেন চেইনটাও বেচারা হারিয়ে ফেলল। অন্ততপক্ষে উনি না, যদি ডিবেটে আসতো কি এটা, আমি বলেছিলাম আ উনাদের প্রতিনিধি যিনি, যে ভাইজান গোল্ডেন চেইন যখন ডিবেট আমাকে হারাবে তারপরে তো নেবে, নাকি আগেই নিয়ে বসে থাকবে, না গলায় পরিয়ে দিতে হবে? তো এক কাজ করুন, গোল্ডেন চেইন নেবে, এটা তো প্রকাশ্যে সকলেই জানে। আমি ঘোষণা করেছি যে আমাকে হারিয়ে দিতে বললে গোল্ডেন চেইন পাবে। তো ঠিক আছে, এখন ডিবেটটা হোক, আমাকে হারাক, যদি আমি গোল্ডেন চেইন না দিই, অনলাইন হোক আর অফলাইন হোক, যদি না দিই, জনগণ জানবে ব্রাদার ও মিথ্যা কথা বলল, মিথ্যাবাদী। লাখ মানুষ দেখবে, লাখ মানুষের সামনে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করাটা, এটা কি বেশি মানে তার কাছে সঠিক ছিল, না গোল্ডেন চেইনের পেছনে লালসাই বুঝি না। আমি এটাও বলেছিলাম, "আর ভাই আগে হারাবেন তো। গাছে কাঁঠাল গোঁফে তেল দিয়ে তো লাভ নেই।" তো যাই হোক, মানে আপনি ধরেন আপনার ছেলেকে বললেন যে, "এই তুই এবার মাধ্যমিক পরীক্ষা পাস করলে তোকে কিন্তু আমি একটা সাইকেল কিনে দেবো। তোকে একটা মোবাইল দেবো কিন্তু।" তখন বেটা আপনাকে বলছে, "আগে মোবাইল কিনে আসো, দেখি, তারপরে এগুলা পাস করব, তারপরে পড়াশোনা করব। আগে কিনে আনো।" তো বলেন তো, ওই বাচ্চা যদি এরকম জেদ করে, তাহলে আপনি কি করবেন? ছেলেটাকে চুম্মা দিবেন না থাপ্পড় দিবেন? থাপ্পড়ই দেবো, কারণ কেন কাজ থাপ্পড় দিবেন করার ভাই? পর তো ফল পাবেন। হ্যাঁ, কিন্তু যাই হোক, আমাদের ওই মুফতি সাহেব না উনি হয়তো অনেক বেশি না বেশি না, জ্ঞানী। আমি যেহেতু আরবি জানে আজকে তো, অনেকে আরবি জি জানে, জি জি অনেকে আমি আরবি। একটা জিনিস দেখছিলাম, না না জি আমি একটা জিনিস দেখছিলাম যে উনি মুফতি মানুষ, ওনার যে মানে বক্তব্য পুরো এগুলোই শুনলাম। উনি বলছেন ইজাব কবুল নিয়ে যে একটা হাদিস আপনি বললেন না, যে সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আছে যেখানে যতক্ষণ না শর্তটা ফিক্স হয়ে যাচ্ছে আমি মেনে নিচ্ছি, এবং এই মানে পজিশন থেকে সরে গিয়ে আবার যখন আমি ঠিক করব তখন হয়তো আমার নতুন করে একটা শর্ত দেওয়া হবে। যতক্ষণ না আমি এটা কমপ্লিট করছি ততক্ষণ ঠিকই আছে। উনি পড়ছেন, সেটা তো আমাদের পক্ষেই চলে আসছে। উনি পড়ছেন নিজের মুখে, নিজেই বলছেন যে যতক্ষণ না শর্ত ঠিক হচ্ছে ততক্ষণ আমি যত খুশি শর্ত দিতে পারি, অসুবিধা নেই। যখন আপনি বলছেন না, আপনি এটা বলছেন, না আমি এটা বলিনি, এটা বলিনি, আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি যে আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি যে হাদিস কি বলতে চাইছে, আর উনি মানে সেই মানে তেনা পেঁচিয়ে অন্য কথা বলতে চাইছেন। আমি বুঝতে পারলাম না ওনার এই কথাটা, যে উনি হাদিস পড়ছেন কিন্তু হাদিসের উল্টো মানে করছেন। ভাইজান, রাহুল ভাই আপনি কি আছেন? ভাইজান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, ভাই শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ পাচ্ছি। এতক্ষণ কেটে গেছিলেন, আপনি চলে গেছিলেন, ছিলেন না মনে হয়। আসলে কেটে গিয়েছিলাম বলতে, মানে ক্যামেরার অপশনটা ব্লক হয়ে গেছিল। হঠাৎ করে জি গ্যালিস জি চলে এসেছিল স্ট্রিমে। মানে কোন প্রবলেম ছিল স্ট্রিমে হয়তোবা, এইজন্য। আ জি আমি তো যাই ওটাই হোক, মানে দেখছিলাম। ওই যে মাসালা, ওই উনি মাসালা খেয়ারি মাজলিস। আসলে খেয়ারি মাজলিস সম্পর্কে তিনি যা বুঝলাম যে কালকের আলোচনাতে, যে খেয়ারি মাজলিসের আলোচনা সম্পর্কে উনার ধারণা বা জ্ঞান ছিল না। কালকে হঠাৎ করে হাদিসটা দিয়েছি, তিনি অন্য মাসালা না জানার কারণে একটা ভুলভাল বলে দিয়েছে। ওটাই দেখছি, সে উনি পড়ছেন ওই হাদিসটাই পড়ছেন। হাদিসে পড়ে উল্টো মানে করছেন। যখন আপনি বলছেন আপনি এটাই বললেন, বলেন, না আমি এটা বলিনি। আমি আমি ওই তো আলোচনাটা মানে ওখানে হাসছিলাম। এড়িয়ে যেতে চাচ্ছিলাম এইজন্য, ফালতু ওই মাসআলাতে যদি আমি যাই, তাহলে আমার ওই যে মূল যে ইস্যু ডিবেট, কারণ আমার গোটা আলোচনাতে দেখবেন আমি কমপক্ষে ২০ বারের উপরে বলেছি যে বাহাসে বসবেন কিনা। উনি যখন বললেন যে, জি ব্রাদার আপনি নিজেই উল্টোপাল্টা শর্ত দিয়ে বাহাসে বসতে চাচ্ছেন না। আমি সঙ্গে মুখের উপরে একদম মিডল উইকেটে বলেছি, আমি আপনি পুরোটাই এখনই লাইভে শুনেছি, আসেন। পুরোটাই শুনেছি, আমি আমি পুরোটাই পরিষ্কার বলছি, শুনেছি। এখনই লাইভে আসেন। এখনই উনি লাইভে খালি আসেন। আমি বলছেন বললাম তাহমিদুল গোল্ডেন চেন, মাওলাকে। আর উনি মানে মডারেটর ঠিক করছেন
সাইফুর সাগরকে, উনি এই বিষয়ে কিছু বোঝেনই না, তো উনি কি ফয়সালা দেবেন? না, সাইফুর সাগর ভাই হয়তো হতে পারে জাস্টিস তাক উসমানির চাইতেও বিচারক হিসেবে যোগ্য। তাই তাক উসমানিকে তিনি হয়তো পছন্দ করেনি, সেটা না, আমি মানুষের ওটাই সামনে তো বলতে পারেনি। হাস্যকর ব্যাপার, যে উনি যদি এইজন্য কোনো একটা শীর্ষ আলেমের নাম বলতেন রাহুল তাহলে ঠিক রাহুল আছে। ভাইয়ের রাহুল ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। আমার কথা শুনতে পাচ্ছেন না? না ভাই, শোনা যাচ্ছে না আপনার কথা। শোনা আচ্ছা, যাচ্ছে আপনারা ভাইজান, এক কাজ শোনা করুন। যাচ্ছে। জি ভাই, জি শ- রাহুল ভাই শোনা আপনার যাচ্ছে কথা মনে শোনা হয় ভালো। যাচ্ছে। সালে ভাই শুনতেছে না। আপনার কথা আমরা হ্যালো। সবাই শুনতেছি, শাকিল ভাই, দর্শকও আমি তো শুনতেছে। আপনার কথা শুনতেছি, আমি তো আপনার কথা শুনতেছি, ইসমাইল ভাইয়ের কথা শুনতেছি। আচ্ছা, আমরা সবাই সবার কথা শুনতেছি, আপনার কথা শুনতেছি। আপনি হয়তো রাহুল ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন না, কোনো টেকনিক্যালি প্রবলেমের কারণে। আপনি কেটে আবার আসেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না আমি ভাইজান চলে আর যাবো। একটা কথা ছিল, ভাই ভাইজান। ইসমাইল ভাই, আমি একটা কথা বলি, আমি চলে যাবো, বুঝছেন? রাহুল ভাই, গতকাল ওনাদের লাইভে আমি যুক্ত হয়েছিলাম, একজন মুসলিম মানুষ ভাই আমাকে গাইল দিতেছে, বেয়াদব, বেয়াদবের বাচ্চা। হ্যাঁ, তাকিব ভাই তো দেখতেছে, আমি তাকিব ভাইকে বললাম, ভাই এই হলে আপনাদের মুক্তি, হানাফিদের মুক্তি, মানে গালি গালি করে আমাকে দুই কথা কথা বলতেই দেয় নাই, আমাকে কিক মেরে বের করে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আসলে একটা এদের প্রবলেম ভাষা হচ্ছে। ভাই, আমি ওনাকে বলেছি, আপনাদের মুক্তিদের ভাষা যদি এই হয়, তো সাধারণ মানুষদের মানুষরা কি বলবে? আচ্ছা শোনেন, আমাকে আমি কথায় কথায় বলতেছে সালেহ আহমেদ ভাইকে বেয়াদব, বলি। বেয়াদবের বাচ্চা। সালেহ তাকিব ভাই ভাই শুনতে ভাই পাচ্ছেন হাসতাছে। কিনা? শুনেন, উনারা যত গালি দিবেন আরো গালি দিক, ঠিক আছে? এবং যত গালি দেবে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, ইনশাআল্লাহ। সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, ইনশাআল্লাহ। এখান থেকে মানে জনগণ জানবে যে আমরা এটা চাচ্ছি যে উনি বেশি বেশি গালি দিক। আর যদি মনে করেন না গালি দিলে দুটো নাকি ওনার বেশি হবে, সেভাবে সে গালি দিতে পারে, আর দুটো জায়গায় 20 খানা দিতে পারে। তো এটা নিয়ে টেনশন করবেন না, উনি গালি দিক। এবং জনগণ তো এগুলো রেকর্ড দেখছে, তাই না? কিছু তার গোপন না। তো সেক্ষেত্রে গালি দেওয়াটা এটা মাইনাস পয়েন্টে নেবেন না। দাওয়াতি ময়দানে আপনাকে গালি খেতে হবে বা আপনাকে বিভিন্ন রকমের অভিযোগে অ্যাটাক করবে। এগুলো যতক্ষণ পর্যন্ত সহ্য করা, সবর করার মতো ক্ষমতা, ক্যাপাবিলিটি থাকবে না, তত মতো এই ফিল্ডে আপনি কাজ করতে পারবেন না। মানে চামড়াটাকে খুব মোটা করে নিতে হবে। মানে প্রতিপক্ষের যে গালিগালাজ, এগুলো রোজগার ডাল ভাত মানে করতে হবে। আমরা দীর্ঘ 13 বছর মোটামুটি, আমার তো এই লাইনে আসা হয়ে গেল অ্যাক্টিভলি মোটামুটি 11 বছর, মানে ফিল্ডে। আর এমনি অফলাইনে যখন আমি বিভিন্ন ফোনে ডিবেট করতাম, ফোন মোনাজারা যেগুলো ছিল 2000 মোটামুটি 13 থেকে শুরু হয়ে গেছে, 13-14 থেকেই। তাতে আমি দেখেছি এবং আমরা এটা এটা আমি জানি যে আমি একে এখন এই হুজুরের সঙ্গে এখন আমি যদি আমি এই কন্ট্রোভার্সিতে যাই, আমাকে গাল খেতে হবে বা এই করতে হবে করতে হবে, আমি জানি। এবং এরা যে ধূর্তামি করবে আমি এটাও জানি, কারণ আমার তো এটা নতুন না। আমি যতগুলো ডিবেট করেছি একাডেমিক ওয়েতে, সরাসরি ফেস টু ফেস, এটা গোটা বাংলা ভাষী কে করেছে গুণে দেখাতে পারবে না যে কে করেছে ডিবেট। হ্যাঁ, আলেমদের মধ্যে দেখেন এই বড় বড় বাতলিং, এই বাহাসের চ্যালেঞ্জ, মুনাজারের চ্যালেঞ্জ, আলাউদ্দিন জিহাদি চ্যালেঞ্জ দিচ্ছে রেজাল করুন আবরাকে, রেজাল করুন আবরা পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছে এনায়েতুল আব্বাসীকে, এনায়েতুল আব্বাসী পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছে একে। কিন্তু যখন বাহাসের ব্যাপারে যখন দুই পক্ষ বসতে চাই, দেখবেন কিছু না কিছু উল্টাপাল্টা শর্ত ঢুকিয়ে বাহাসে বানচাল করার চেষ্টা করে। আজ পর্যন্ত বাংলাদেশে বাহাস হয়েছে ফেস টু ফেস একাডেমিক ওয়েতে? একটা হয়েছে, দেখাতে পারবেন? যেটা হয়েছে সেটা আহলে হাদিসদের সঙ্গে, ওই হায়াতুন নবী ফিল কুবুর এই মাসালার উপরে। সে কি হয়েছে, ভালো মন্দ খেয়েছে, সেটা পরে বিষয়। কিন্তু এই গ্রুপদেরকে, আমাদের প্রতিপক্ষ যারা আছে, এদেরকে বাহাসে বসানো খুব টাফ। দেখেন আপনি কোন গ্রুপ এরা এরা ফেস টু ফেস একাডেমিক ওয়েতে ডিবেট করেনি, এরা করেনি, একটাও করেনি। আমার প্রতি অভিযোগ করছে যে আপনি তো শুধুমাত্র অনলাইনে ডিবেট করেন, অফলাইনে করার যোগ্যতা আপনার নেই, হিম্মত নেই, ক্ষমতা নেই, পাওয়ার নেই। তো ভাই আমি অফলাইনেও করেছি ডিবেট। কলকাতাতে 2020 সালের 8ই অক্টোবর খ্রিস্টান পাদ্রির সঙ্গে ডিবেট হয়েছে। এখন যে খ্রিস্টানদের সঙ্গে হয়েছে, একবার বসিয়ে দেখিও তোমাদের হুজুরদেরকে খ্রিস্টানদের সামনে ডিবেটে, একবার বসিয়ে দেখিও। ফেস টু ফেস তাদের সঙ্গে হয়েছে। হিন্দুর সঙ্গে আমার জীবনে ফার্স্ট যে ডিবেট, ওটা কি অনলাইন নয়, একদম একাডেমিক ডক্টর জাকির নায়েক যেইভাবে স্টেডিয়াম করে ইনডোর প্রোগ্রাম, সেম ওইভাবে হয়েছে, সেম ওইভাবে হয়েছে। ওটা কি অনলাইন নয়, একবার একদম ভাই একাডেমিক ডাক্তার জাকির নায়েক যেভাবে স্টেডিয়াম। আমাদের জি এম মাহমুদ ভাইয়ের সম্ভবত ইউটিউব থেকে চলছে, যে কোনো একটা বন্ধ করতে হবে। তো আমার ফেস টু ফেস ডিবেট হিন্দুদের সঙ্গে হয়েছে, দুটো খ্রিস্টানের সঙ্গে হয়েছে, খ্রিস্টানের সঙ্গে আরো বেশ কয়েকটা হয়েছে, অনলাইনও হয়েছে, সবকিছু হয়েছে। সব ফিল্ডে আমার বিচরণ আছে। কিন্তু আমি বলবো যে আপনাদের কোন ফিল্ডে বিচরণ আছে, কোন ফিল্ডে? আর যদি বলেন যে খ্রিস্টান হিন্দুর সঙ্গে করেছে, করে দেখাও, একটা একটা করে দেখাও।
এই যে অ্যাথিস্ট নাস্তিকরা আছে প্রতিদিন নবীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, চ্যালেঞ্জ করছে, ডিবেটে বসে যাও, বসেন না কেন, সমস্যা কোথায়? আর এই অনলাইন অফলাইন, আরে ভাই অনলাইন তো ভালো ওয়ে, আপনি নিজের বাড়িতে থাকবেন, আমরা বাড়িতে থাকবো, সুন্দর করে জনগণের কাছে পরিষ্কার হয়ে গেলে তো মিটে গেল। হ্যাঁ, অফলাইন একটা কি হয়, মারামারি হয়, জনবল যদি বেশি হয় তাহলে গিয়ে মারপিট করতে পারবে, প্রতিপক্ষকে পরাস্ত করে দিতে পারবে। কেন, আমি গিয়েছিলাম অফলাইনে 2000 সম্ভাব্য 19 করোনার আগের বছর যশোরে লেবুতলা, যেখানে আলাদাদের একটা প্রোগ্রাম ছিল, তো ওইখানে প্রোগ্রাম করতে দেবে না, দেবন্দিরা ছিল ওখানে, তারা প্রতিবাদ করে উঠেছিল। শেখ মুজাফর বিন হাসান হাফেজাহুল্লাহ ছিলেন, আমি ছিলাম, তো প্রতিবাদ করে উঠলো, তারা ঘোষণা করলো যে এখানে বাহাস করতে হবে। সরি, আমি ছিলাম না, প্রোগ্রামে ছিলাম না, মাহফিলের শেখ মুজাফর বিন হাসান ছিল। তো বাহাস করতে হবে, বাহাস না করলে প্রোগ্রাম করতে দেবে না। তখনকার দেবন্দি ওলামাদের দাবি করেছিল। ওকে, কমিটি তখন যোগাযোগ করেছে শেখ মুজাফর বিন হাসানকে যে এই ব্যাপার, আমাদেরকে তো ডিবেট বাহাসে বসাতে হবে, নচেত পারমিশন দিচ্ছে না কোনোভাবে। তো কোথায় হবে, পঞ্চায়েত চেয়ারম্যান নাকি আছে, ওনার যে অফিস আছে সেই অফিসে। তো যাই হোক, আমি প্রোগ্রামে ছিলাম সেই সময়তে, শেখ মুজাফর বিন হাসান হাফিজাহুল্লাহ তিনি ফোন করলেন, কোথায় আছে, অমুক জায়গাতে আছে, রাজশাহীতে আছে। তো বললাম তোমাকে কালকে সকালে চলে আসতে হবে। আমি রাজশাহীতে আছি, রাত 2টো বাজে, সকাল 8টার মধ্যে পৌঁছাতে হবে, এটা পসিবল হচ্ছে না। আমি বলছি তারপরে সমস্যা নেই, প্রোগ্রাম সেরে আমি গাড়িটা ছেড়ে দিচ্ছি, পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তো গিয়েছিলাম ফেস টু ফেস, কিন্তু ওখানে গিয়ে একই অবস্থা। এটা উল্টো পাল্টা শর্ত দিয়ে ডিবেট থেকে তারা পালানোর অপচেষ্টা, ব্যর্থ চেষ্টা চালাই। তো সবচেয়ে হেলদি ডিসকাশন হয় অনলাইন, কোনো খরচ নেই, শুধু এমবি খরচ লাগে, আপনার এমবি খরচ লাগবে, কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, কোনো প্রশাসনের দায়িত্ব নেই, কোনো মারপিটের ঝুঁকি নেই, দুই পক্ষের কোনো নো রিস্ক। যদি কেউ চায় যে না আমরা আসলে অ্যাকচুয়াল আমরা আলোচনা করতে চাই, তাহলে সোশ্যাল মিডিয়া অনলাইনের চাইতে বেটার অপশন আপাতত 2026 মধ্যে কিছু দেখা যায় না। অফলাইনে অনেক সমস্যা, প্রশাসন পারমিশন দিবে কি দিবে না, বিদেশি মেহমান হাবি যাবি, ও অনেক কিছু হয়, বা দুই পক্ষ কিভাবে আলোচনা হবে। হ্যাঁ, আবার যদি একাডেমিক ওয়েট ডিবেট হয়, এই হুজুরদের ডিবেটের সিস্টেম আলাদা, কি এদের 4 জন থাকবে, ওদের 4 জন থাকবে, একদম দাঁড়াবে, এই কিতাবে আছে, এই কিতাবে আছে। এটা ডিবেট নয়, এটাকে ডিবেট নয়, মানে এটা আসলে বলা যায় যে গাজওয়ারি কে কত পারা হয়। ডিবেট যেটা হয়, যেমন ডক্টর জাকির নায়েক করে না, হিন্দুদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে করেছে না, এটা হচ্ছে ডিবেট। তুমি ফার্স্ট তোমার প্রেজেন্টেশন 15 মিনিট তুমি রাখো, তারপরে 15 মিনিট তোমার প্রতিপক্ষ রাখবে প্রেজেন্টেশন, তারপর রিভার্টাল সেশন, পরপর 2-3টে, তারপরে ক্রসফায়ার হবে। ক্রসফায়ার বলতে পারো গুলি টুলি ভাবেন না, মানে 1 by 1 একটা আলোচনা। জনগণ হাতে ছেড়ে দেন, জনগণ ঠিক বুঝে নিবে। এটা ইন্টেলেকচুয়াল, এইভাবে তো ডিবেট, মানে এরা না করতে জানে না করবে, এরা চিৎকার চেঁচামেচি করবে। তো ভাই, যদি কোনো মানুষ সত্যি ডিবেট করতে চাই, সোশ্যাল মিডিয়া বেস্ট। শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, শোনা যাচ্ছে রাহুল ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে, কথা ক্লিয়ার। আজকে নেটওয়ার্ক খুব প্রবলেম আছে আমাদের এখানে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। ইসমাইল ভাই, আপনার কথা আমরা শুনলাম, আমরা একটা পর একটা নিচ্ছি, আর শাকিল ভাই তো সঙ্গে থাকবেই। তো যাই হোক, ইসমাইল ভাই, আমি আপনাকে তাহলে আপনাকে বিদায় নিচ্ছি, আমরা একটু একটু করে সকলকে নিই। ওকে, জি 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 জি, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইউটিউব বা ফেসবুক থেকে শুনতে থাকেন। আচ্ছা, আমি খুব বেশি সময় নেব না, সকলকে 2 মিনিট, জাস্ট 2 মিনিট করে সময় দেব। ওকে, আসফাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলেন ভাই কেমন আছেন, কোথা থেকে বলছেন? যে ইন্ডিয়া, হুগলি থেকে। ইন্ডিয়া হুগলি, মানে আমাদের ফুরফুরার পাশাপাশি নাকি? হ্যাঁ, জি জি জি। জি বলুন, আমাদের এই যে কনভারসেশন চলছে তাতে আপনি কি একজন দর্শক হিসেবে বলবেন, আসলে বিতর্ক থেকে কে জি চলে যেতে ভাই, সে তো মানে চেষ্টা করছে? সে তো পাগলামি করেছে রীতিমতো, যেটা দেখছি আর কি। আর রাকিব ভাই আমাদের, আচ্ছা আচ্ছা, এটা আর কিছু যুক্ত করবেন? জি ভাই, আমি আর কিছু যুক্ত করতে চাই না আপাতত। হ্যাঁ, অনেক ধন্যবাদ তাহলে ভাইজান আপনাকে। আসফাদ ভাই, সঙ্গে থাকবেন, দেখতে থাকেন, ওয়াচ জি করতে থাকেন, আমাদের সঙ্গে থাকেন, দোয়া করবেন। জি, বারাকাল্লাহ ফিক। আমরাও জি জি জি, আমরাও আসলে
ডিবেট ফিবেট করি, অনেক গালি দেয় ভাই যারা করে হানাফিরা, বিশাল গালি খায়। খেজুর বৃক্ষের মতো তুমি দাঁড়িয়ে থাকো বিরল, দুষ্ট ছেলেরা ঢিল ছুড়ে দিলে তুমি ছুড়ে দাও সুমিষ্ট ফল। জি। কবি বলছেন আচ্ছা। খেজুর হচ্ছে এমন একটা বিচিত্র গাছ, খেজুর বৃক্ষের মতো তুমি দাঁড়িয়ে থাকো অবিরল, দুষ্ট ছেলেরা ঢিল ছুড়ে দিক তুমি ছুড়ে দাও সুমিষ্ট ফল। আসলে খেজুর গাছ কি আপনি যতই ঢিল ছুঁড়েন না কেন, যত রাগ করে ঢিল ছুঁড়েন না কেন, ও কিন্তু আপনাকে সুমিষ্ট ফলটাই দেবে। তো জি জি ভাই, একটু বেশি গালি আপনাকে দেয় আর কি হানাফিরা, এরা না একটু বেশি উসুলে হাদিসের। হ্যাঁ হ্যাঁ। শোনেন, আমি একটা কথা দেখি, আমি অভিজ্ঞতা থেকে বলি যে আসলে যারা কট্টরপন্থী বেশি মাঝাবি গোড়ামিতে হানাফি থাকে হানাফি এরাই পরবর্তী সময় হ্যাঁ হ্যাঁ। আহলাদিস হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এটা হয়ে যায়, এটা জি ফ্যাক্ট, আলহামদুলিল্লাহ, এটা আমিও নো ছিলাম ফিকশন। ভাই, আমিও হানাফি ছিলাম, পরে যে হয়েছি আমিও দেখবেন আগে সবচেয়ে হানাফিদের যারা হয়েই বেশি ডিবেট করি। কট্টরপন্থা থাকে তাদের পরিবার থেকেই হক কিনে চলে আসে, আলহামদুলিল্লাহ। যত কঠোরতা করেছে দেখেন অধিকাংশ জায়গাতে, তাই যে এটা আমরা তাদের পুরো একটা ক্ষোভ, এটা তাদের ক্ষোভ, জি তাদের ঘরের ছেলেমেয়েরা চলে আসছে, ওই ক্ষোভ থেকে তারা গাল দেয়। এটা সবর করতে হবে, তাদেরকে একটু এন্টারটেইন করতে হবে। জি, সবুজ ছাড়া কোনো উপায় নাই আপাতত। আমি যেখানে থাকি ভাই সেখানেও পুরো হানাফি মহল্লা, মানে আমার সঙ্গে আহ, আলাদাই একটা, আসফাত ভাই, বুঝতেই তো আসফাত পারছেন। ভাই, আসলে এই সংখ্যায় যে তারা বেশি, হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে। তো এটার একটা জোর আছে না, যে তারা ভারতে হোক বাংলাদেশে হোক, তাদের সংখ্যা যে হানাফি বেদাতি, হ্যাঁ, মাদার পূজারি কবর পূজারি বেশি, এটা যে জোর বেশি, দলিলের জন্য লাঠির জোর। দলিল যেখানে অচল তাদের লাঠি সেখানে তাদের সচল, হ্যাঁ, এবং মুখ তো তাদের আনলিমিটেড, গালাগালির জন্য বিখ্যাত। তো ওই প্রভাবটা তাদের শরীরে কাজ করে, হ্যাঁ, তার জন্য ওই আর কি তাদের লাইভে গেলে, সরাসরি গেলে গালাগালি মারামারি, এটা হানাফিরা মৌলিক অধিকার অন্তর্ভুক্ত ধরে নিতে তারা। ঠিক আছে আসফাত ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, কথা বলার জন্য। জি, ইনশাআল্লাহ বিদায় দিই, আসসালামু আপনাকে আলাইকুম। ফেসবুক আর ইউটিউব থেকে দেখতে থাকেন। ওয়ালাইকুম আসসালাম জি, ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু ভাইজান। আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আমাদের সঙ্গে আছে সুলতান মাহমুদ। না, জি ওয়ালাইকুম হ্যাঁ, আমি আসসালাম ওয়া ও রাহমাতুল্লাহ। ওই যে শেখ, আমি মজনুল হক, আমার ছেলের আইডি এরিয়া কল দিছে আর কি। সুলতান মাহমুদ আচ্ছা আমার আচ্ছা, ছেলে। ভাইকে চিনা চিনা লাগতেছে। জি, বরগুনা আমতলি, বরগুনা আমতলি, ও আচ্ছা আচ্ছা বরগুনা আচ্ছা। জেলার আমতলি। ও, জি আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আপনার বাসায় তো গেছিলাম আসলে, এই জন্য জি 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 গেছিলাম জি আপনার জি। বাসায়, আমি আর মারুফ গেছিলাম, মারুফ ও ভাই। জি 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 আঙ্কেল, তাহলে এই যে আমাদের যেই কনভারসেশন দীর্ঘ সপ্তাহব্যাপী চলছে, আজ পর্যন্ত আপনি কি জি আপডেট আছেন, মানে ওয়াচিং এর মধ্যে আছেন নাকি? জি জি, আমি সব দেখতেছি, অধিকাংশই দেখছি কি আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত দেখি যা আপনার মতামত আপনি এক মিনিটে বলে মতামত ফেলেন। আমার মতো, শেখ, আমার প্রথম দিকে ছিল যে ও তো আসলে কি জানি, আমি মানুষ মনে করতে পারি না তারে, তার আচরণ, তার কথাবার্তা, তার বিভিন্ন এই যে ফেসবুকে তার যে আহ, মাঝে মাঝে স্ট্যাটাস দেয়, এটা কোনো ভালো মানুষ দিতে পারে না। এই জন্য চাইছিলাম যে শায়েক যদি ওর সাথে না জড়াইয়া ওরে ক্ষমা ঝামেলা দিয়ে লাভ নাই, ওর পাগলামি ও করুক, এটা আমার ছিল খেয়াল। তারপরে না, ঠিক আছে, এখন যেহেতু হয়েছে, ও তো পালাইতে চায়, তো পালাইতে চায়। আর দেখলাম যে আপনি যখন ওই আহ, ইজাব কবুলের ব্যাপারটা নিয়ে আসছেন, যখন হাদিসের নাম্বার সহ হাদিস বলে দিয়েছেন, ও তো তখনই তো ভয় পাইছে যে এ তো সব বিষয়ে অভিজ্ঞ, তাই তো আমি এর সাথে পারবো না, তাই পালাইতে চাই। এই জন্যই আমার মনে হইতেছে যেটা আর কি। আচ্ছা, রাহুল ওকে, ভাই, অনেক তো আমার ধন্যবাদ মনে হয় আপনার মতামতের জন্য। দর্শকরা মনে হয় আপনার প্রতি রিকোয়েস্ট করবে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, বুঝছেন? আমি তো হয়তো সে আমি লজ্জায় আমি ক্ষমা দেখেন, আমি আমি চাইতে পারছে না। আমি তো ক্ষমা চেয়েছি না, দেখেছেন না ভাইজান, আমি, আপনি যদি ক্ষমা চাইতে পারেন, ক্ষমা প্রয়োজন বোধ আমি চাইবো, আপনি অন্তত আলোচনাতে তো আসেন। আমি ওনাকে তাকে আলোচনাতে আলোচনায় আসতে আনতে হবে, চাচ্ছি। চেষ্টা করতে হবে আনার আমি জন্য। ওনাকে অনেক ভালোবেসে, প্রিয় ভাই, আমি এত, উনি যদিও চান, বারবার চাইতেন যে আমি যেন ওকে মোহাল্লেল রাকিব বলে ডাকি, তো আমি নিজে থেকে এটাকে ছেড়ে দিয়েছি। বা আমি যে কঠোরতা ছিলাম প্রথম 2 দিন, আমি নিজে থেকে এটাকে নরম করে নিয়েছি। কেননা আমি ফেসবুকে আজকে পোস্ট একটা দিয়েছিলাম, পোস্ট আপনারা হয়তো বা দেখেছেন কিনা। মানে আমি চাচ্ছিলাম অ্যাকচুয়াল যদি বেশি কঠোর হয়ে যায়, তাহলে উনি যদি আলোচনাতে না আসে, তার জন্য একটু নরম হলেই ভালো হয়।
তো উনি আমার নীরবতাকে দুর্বলতা ভাবলেন, আসলে কিন্তু নীরবতা তো দুর্বলতা নয়, এটা শক্তির পূর্বাভাস। বাঘ শিকার এর মানে বাঘ শিকারে ঝাঁপিয়ে পড়ার আগে কিছুক্ষণ নিঃশব্দে অপেক্ষা করে, এটা বাঘের একটা সিফাত। কিন্তু বাঘ যদি আগে হুঙ্কার যদি ছেড়ে দেয় তাহলে হয়তো বা সেক্ষেত্রে শিকারি পালিয়ে যেতে পারে। মানুষ মানুষ তখনই বুঝতে পারছে এত গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়, এতদিন ধরে কথা হচ্ছে, মাঝখানে ফুট করে বলে যে সূরা ফাতিহা পড়তে পারেন বা সূরা ফাতিহা পড়তে পারেন, পড়েন, তখনই তার মন মানসিকতা এবং বাচ্চা সুলভ আচরণ এটা প্রকাশ হয়েছে। এর জন্য মানুষ তাকে মানে বলতেছে এখন যে রাহুল ভাই আপনি তাকে ক্ষমা করে দেন, সে হয়তো নিজের মুখে পালানোর চেষ্টা মানে করতেছে, জি জি কিন্তু জি প্রকাশে বলতে পারছে না। এই জন্য দর্শক বলতেছে তাকে ক্ষমা করে দেন। ওকে, তাহলে আঙ্কেল আপনাকে বিদায় দিই, আমরা আরো গেস্টের সঙ্গে কথা বলি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সঙ্গে আছেন এই সময় আতিকুর রহমান। আতিক ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ দাদা, ভালো আছি। তো লাস্ট কিছুদিন যাবত দেখতেছি, তার আগে জাস্ট একটু ইন্ট্রো দিয়ে নিই। আমার লাইফে ফার্স্ট টাইম আজকে আপনার সাথে আমি কানেক্টেড, যতদিন থেকে আপনাকে আমি চিনি। আমি চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ থেকে বলতেছি। তো আচ্ছা যাই হোক, এই প্রথম দিকের কথায় পরে আসবার, এক সময় ফ্রিতে কথা আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। তো ওই যে লাস্ট যিনি বলে গেল একটা কথা, যে কোনো কিছুতে যখন পেরে ওঠে না তখন সূরা ফাতিহা বলো। তো তখনই বোঝা যায় যে ওর ওয়েট কতটা এবং ওর জ্ঞানের গভীরতা কতটা, এই জিনিসটা তখনই বোঝা যায়। এই নিয়ে আরেকটা, ওই যে আপনার যখন আপনি এই জগতে আসলেন, এর আগের সময়টাতে যে সময়টা টাইম পিরিয়ড, ওই টাইমটা নিয়ে এসে কথা বলেছে। সে আপনার যে ফোন কলে আমি রেকর্ডের একটা জায়গা থেকে সূরা ফাতিহার কথা বললাম, বলতেছে বারবার। এর আগেও তো বলছে সালাফি মানহাজ নিয়ে কোনো কথা তাদের শুরু করলেই যে দেখে এই বলে সূরা ফাতিহা পড়, তারপর একটা এবারও ঠিক মতো পড়ে দেখা, এই দেখা সেই দেখা, এগুলো বলা বলি কন্টিনিউয়াস শুরু করছে। তো আমি আগে লক্ষ্য করতেছিলাম, তার পোস্ট গুলো পড়তেছিলাম, আপনার পোস্ট পড়তেছিলাম, কিন্তু যখনই দেখলাম যে আপনার প্রিভিয়াস যে পেশাতে ছিলেন সেইটা, তারপর হচ্ছে কি আপনার এই সূরা ফাতিহা, তখন থেকে আমি বুঝছি যে না, এ তো একেবারে ওয়েট লস একটা লোক, মানে এর মানে বেকার হচ্ছে। এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমি যে বিভিন্ন গ্রুপে থাকি, এই গ্রুপ গুলোর মধ্যে থেকে অনেকে বলতেছে যে মানে এর হচ্ছে যে আপনার ভাইরাল হওয়ার ধান্দা, এটা তো কেউ চিনতো না, এ এখন চাচ্ছে সালাফি মানহাজের কাউকে একজনকে ধরে ভাইরাল হতে হবে, কথা বলতে হবে। এখন কে মোক্ষম টার্গেট আপনারে পাইছে, হ্যাঁ, যে আপনারে খোঁচাবে, আপনি হয়তো কাউন্টার পোস্ট করবেন, একটা পর্যায়ে গিয়ে মানুষ তারে চিনবে। অলরেডি এখন মানুষ অনেকটাই তাকে চিনতেছে, বলতেছে, আসলে দেখতেছে। বিষয়টা কি, হ্যাঁ, আসলে ভাইরাল এই কথাটা অনেকে বলছে যে উনি আসলে ভাইরাল হওয়ার একটা ধান্দা দীর্ঘদিন ধরে চলছে। উনি সুন্নিদেরকে নিয়ে এসব করলেন, এটা করলেন, সেটা করলেন, চিল্লাচিল্লি করলেন, গালিগালাজ করলেন, তারপরে ভাইরাল হতে পারে না। এই একটা নেশা তার কাজ করে, এটা আমি বলছি না, মানে অনেকে ফেসবুক কমেন্টে দেখি যে উনার পোস্টে গিয়েও ডাইরেক্ট কমেন্ট করে। তাতে বলছে রাহুল ভাই আপনার কাছে এসে সে অন্ততপক্ষে ভাইরাল হলো। আবার অনেকে কেউ কেউ কমেন্ট করছে ভাইরাল হয়নি, ভাইরাস হয়ে গেছে। আবার অনেকে বলছে আসলে ভাইরাল হয়েছে ঠিকই, কিন্তু আসলে একজন মানে ডিজনেস্টি পারসন হিসেবে সে ভাইরাল হয়েছে। আবার অনেকে এগুলো অনেক মানুষের জনগণের কমেন্টে তারা বলছে যে আসলে উনি ভাইরাল হয়েছে, তবে মানে পচে গেছে, মানে মানুষ জানে। আপনি এই দেখেছেন এই নাইমা সরকার বলে একজন খ্রিস্টান একটা মেয়ের সঙ্গে আমার একটা ডিবেট হয়েছিল, ও কিন্তু ওর সঙ্গে ডিবেটে ভাইরাল হয়ে গেছে, কিন্তু ভাইরাল হয়েছে কিভাবে, মানে পচে আপনার গিয়ে। এমন কোনো ডিবেট নাই যেটা আমি দেখি নাই আলহামদুলিল্লাহ, এমন কোনো, এবং মানে 1 সেকেন্ড পর্যন্ত যে আমি মিস করছি এমনটাও হয় নাই কখনো আমার, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মানে বিষয়টা কি, নাইমা সরকার কিন্তু আমার সঙ্গে ডিবেট এসে ভাইরাল হয়েছে, তবে কি পচে গেছে, মানে দেখলেন বা তা কিছু। হ্যাঁ, আচ্ছা রবিশঙ্করকে, শ্রী শ্রী রবিশঙ্করকে দেখেছেন না? আপনারা হ্যাঁ, কেউ অবশ্যই চিনতেন, আমি কেউ চিনতেন দেখেন না। না। কিন্তু ডক্টর জাকির নাইকের সঙ্গে ডিবেট করার কারণে আপনারা চিনেছেন না, উনি কিন্তু ভাইরাল অবশ্যই। হয়েছে। কিন্তু কি মানে ওর চেহারাটা দেখলে বলে কিছু পারে না লোকটা, ওই হিন্দুরা বলে মুসলমানরা বলে ভাইরাল হয়েছে। কিন্তু কি হ্যাঁ, বলে লোকটা কিছু পারে না, বড় বড় শুধু ভাব নিয়েছে, ঠাকুরের বেশ ধরেছে, কিছু পারে না, আহ, কথা সত্যি, এরকম ভাইরাল। কথা সত্যি। তবে বদনাম এটা একটা নাম, হ্যাঁ, নাম হ্যাঁ, তো অবশ্যই। বদনাম, এটা কি 4 নাম থেকে তো, ব্যাপার, নাম হোক আর বদনাম হোক, তো বদের এই সঙ্গে নাম এই তো যে আছে। সালাফি মানহাজ সম্পর্কে আরেকটা কথা যেটা প্রচলিত, আমি বিভিন্ন গ্রুপগুলোতে দেখি এমন, যে আপনার কাউকে মানে আপনার নিজে ভাইরাল হতে ইচ্ছা করছে, ওই যে বিভিন্ন অ্যাড থাকে না যে হার্বাল কোম্পানি, যে আপনার কি ভাইরাল হতে ইচ্ছা করছে, তাহলে আপনি সালাফি মানহাজকে একটা গালি দেন, দেখবেন আপনি ভাইরাল হয়ে গেছেন। মানে তোর গোষ্ঠী হ্যাঁ, উদ্ধার করে তো ছেড়ে দিবি, পরবর্তীতে আপনি উল্টাপাল্টা এটা ভুলভাল কথা আতিকুর বলবেন, রহমান ভাই, তারা দাঁড়ায় থাকবে। জি, আমি আর জি আতিকুল রফিকুল ভাই, ভাই অনেক অনেক একটু ধন্যবাদ ডিবেট আপনার করছিলাম। মন্তব্য করার জন্য। ইনশাল্লাহ আমরা নেক্সট গেস্ট নিয়ে নিই, অনেকে আসছে তো, আবার বলছে যে স্টেজফুল, আমরা একটু একটু করে কথা শুনে নিই। ধন্যবাদ। আমাদের ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আপনি লাইভটা আবার শুনতে শুরু করেন।
আচ্ছা, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, জি ভাই, কি নাম ছোট ভাই? আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই। একজন মুফতি, সে এত বড় মানে শর্ট আমার ছবি মিথ্যাবাদী কেন? প্রতারক হয় যে, মানে এটা আপনার মানে এই সাম্প্রতিক যে পোস্টগুলো এবং ভিডিওগুলো এগুলো না দেখলে বুঝতে পারতাম না। মানে আপনি কি অনুধাবন করেছেন তাহলে মানে আমাদের কনভারসেশনে? কনভার্সেশন অনুভব করলাম যে সাধারণ যে মানুষগুলো আছে এরাও কিন্তু এতটা মিথ্যাবাদী নয়, এতটা অসৎ না, কিন্তু একজন মাওলানা এতটা অসৎ হতে পারে, এতবার মিথ্যা কথা বলে, স্পষ্টভাবে দেখে দেওয়া সত্ত্বেও তিনি তিনি কিন্তু দেখছেন যে হলো তার ভিডিওগুলো প্রকাশ পাচ্ছে, তার মিথ্যাচারিতা প্রকাশ পাচ্ছে, তিনি জানা শোনা সত্ত্বেও পুনরো যে পূর্ববর্তী মিথ্যাচার গুলা আবার বারবার করছেন। আমি অবাক হয়ে যাই যে যে এত নিকৃষ্ট চরিত্র একজন মাওলানার কিভাবে হয়। না, উনি আরবি জানেন তো, ভালো মাখরাজে পড়তে পারেন, আপনি জানেন? আপনি আরবি জানেন? হলো উনি মানে কি পড়তে পারে আমি ততটা জানি না, এবং আরবি ভাষা আমি ততটা জানি না, কিন্তু তিনি যে না, উনি মিথ্যা ভালো কথা করে বলে এটা আমি বুঝতে পারি। হ্যাঁ, সে ঠিক আছে, উনি আরবি জানেন যে ভালো, অনেক ভালো আরবি মাখরাজ সহকারে জানেন। সেক্ষেত্রে হয়তো বা এমন আর কিছু আরবি জানলে জ্ঞান কি বা হবে? কোরআন বা হাদিস আছে হয়তো বা এইসব মিথ্যা কথা বললে হতে পারে, নেগেটিভ হতে পারে। হয়তো আপনি জানেন না, তার জন্য আপনি দূর থেকে তাকে খারাপ মনে করছেন, অথবা হতে পারে এমন কিছু আমাদের মুফতি মাওলানা রাকিবুল ইসলাম সাহেবের কাছে ভালো মাখরাজ সহকারে হরফ কোনটা জাবার কোনটা জের এগুলো তো খুব ভালোভাবে জানে। নাহু সরফের জ্ঞান খুব অগাধ পাণ্ডিত্য আছে। আপনার হয়তো বা জ্ঞান নেই ভাইজান, উনি হয়তো যেগুলো গালি দিচ্ছে আপনার গালি মনে হচ্ছে, হতে পারে যেগুলো গালি না, ওটা অন্য কিছু হতে পারে। আসলে ওনার ভক্তরা এরপর দেখছি ওনার ভক্ত ওনার পক্ষেই কথা বলছে, যে ওনার মধ্যে নাকি এমন মাহাত্ম আছে যেগুলা নাকি বুঝতে পারছে না, ওনার এই আচরণ গুলার মধ্যে নাকি মাহাত্ম আছে। না না, আপনি বুঝতে পারবেন ভাই, এগুলো হচ্ছে বলা হয় এটা হচ্ছে মারিফতি জ্ঞান। আপনার মারিফতি জ্ঞান আছে? মারেফত বলতে আমি মানে তেমন কিছু বুঝি না, আমি কোরআন এবং সহিহ হাদিস এই দুটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, মারেফত সম্পর্কে আমি জানি না কিছু। জি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার মন্তব্য শেয়ার করার জন্য। আল্লাহ ভাই সুবহানাহু ওয়া একটা তাআলা। কথা বলি, ছোট্ট একটা কথা, আপনি যে কম্পারেটিভ রিলিজনের কোর্স চালু করার কথা বলছিলেন ওটার কি অবস্থা? বিশেষ কিছু কারণে ওটাকে স্থগিত রাখা হয়েছে, তবে ইনশাআল্লাহ অচিরেই হবে এবং বড় করেই একটা পরিকল্পনা করছি। জি, বড় আমি করে খুবই পরিকল্পনা আগ্রহী করছি। এখানে। যে বড় করে পরিকল্পনা করছি এই জন্য যেন ছাত্রদের, কারণ আমরা এটা ঘোষণা করার পরে মোটামুটি আমার কাছে কয়েক হাজার অন্তত পক্ষে মানে করে দিয়েছে, মানে কয়েক হাজার মানুষ যোগাযোগ করেছে রিকোয়েস্ট শুধুমাত্র এসেছে। যুক্ত হওয়ার জন্য, রিকোয়েস্ট এসেছে। আবেদন তো করতে যখন তাহলে দেখলাম 1000 প্লাস হয়ে যাচ্ছে রিকোয়েস্ট, তাতে আমি যদি ক্লাস নিই তো কমপক্ষে 6-7 খানা ব্যাচ আমাকে করতে হবে, মানে 100 টাকারও যদি আমি নিই ক্লাস কমপক্ষে 10 খানা আমাকে ব্যাচ করতে হবে। তো এত সময় আমার কাছে খুব টাফ মনে হচ্ছিল। তো এই জন্য একাডেমিক ওয়েতে আরো ভালোভাবে যেন একসঙ্গে মানে সফটওয়্যার তৈরি করার পরে, মানে সফটওয়্যার একটা আছে মানে তৈরি করা যায়, ওটা তৈরি করে নিতে হবে। খরচ আছে প্রায় 50,000 টাকার মতো খরচ হয় সফটওয়্যার তৈরি করতে। ওখানে তখন 1000 প্লাস ছাত্র একসঙ্গে যুক্ত হতে পারবে এবং সেক্ষেত্রে অনেক কিছু শেয়ার করা বা মানে এই যাই হোক, আমাকে একজন যিনি ক্লাস করান একজন শিক্ষক আছে, উনি বললেন ওইভাবে। আমি ভাবলাম যে না, তাহলে করলে একটু ভালোভাবেই করি, এবং যে স্লাইড গুলো ব্যবহার করবো ওই স্লাইড গুলো যেন প্রত্যেক স্টুডেন্টকে দিয়ে দিব, এবং সেই ক্লাসটা ভিডিও রেকর্ডেড সেটা থেকে যাবে, এবং প্রত্যেক যে মানে কথা বলবো প্রেজেন্টেশনে বা ক্লাসে সেগুলোর পুরো ডকুমেন্টারি পেয়ে যাবে একদম স্ক্রিনশট সহ। তো এই জন্য একটু লেট হচ্ছে আর কি, কারণ কাজটা অনেক বড়। জি ভাই, কাজটা মানে লেট হলেও ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে এই ক্লাসটা করতে পারবো। সমস্যা নেই, আপনার প্রচার করতে থাকেন, এই ধরনের ক্লাস শুরু হতে চলেছে, ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ যদি লেট হলেও ইনশাল্লাহ করবোই, এটা আমার নিয়ত আছে, সম্ভাবনা আছে। অনলাইন তো হবে, অফলাইনেও হবে। যদি আমি সেরকম একটা জায়গা খুঁজছি যেখানে অন্তত 10 দিনকার জন্য হলো, মানে 1 সপ্তাহ থেকে 10 দিনের একটা দাওয়া ট্রেনিং প্রোগ্রাম, ডিটিপি কোর্স, এটা বিডিতে হতে পারে আপনাদের, বিডিতেই নিয়ত আমার আছে যে যদি হয় দাওয়া ট্রেনিং প্রোগ্রাম 1 সপ্তাহের জন্য কোর্স করা হবে, ঠিক আছে? হিন্দুইজম, জি, খ্রিস্টানিটি, আপনি মানে অ্যাথিজম যদি বিডিতে এগুলো করেন তাহলে যদি রাজশাহীতে করেন তাহলে এটা আমার পক্ষে সুবিধা হয়। হ্যাঁ, আমরা চেষ্টা আছে কোন এক যদি মাদ্রাসা দেখবো যে 10 দিন টানা যদি ছুটি থাকে, আমরা মাদ্রাসা নেওয়ার চেষ্টা করবো। ঢাকার ভিতরে করতে হবে। ভাই আপনি একটু চেষ্টা করবেন, রাজশাহীতে অনেক মাদ্রাসা আছে তো, রাজশাহীতে করার। ভাই এই রেজের দুটো প্রস্তাব পেয়ে গেছি, ঢাকা অ্যান্ড রাজশাহী, এবং আমি দুটোকে ফাইনাল করেছি। দেখে সিজন দুটো হতে পারে, মানে ফার্স্ট আমরা ঢাকা কেন্দ্রিক একটা করলাম, তারপর রাজশাহী কেন্দ্রিক একটা করলাম, তার ছাত্ররা 2 ভাগে ভাগ হয়ে যাবে।
রাহুল ভাই আগে দেখতে হবে এবং মানে শর্ট কোর্স। ছাত্রগুলো কোন এরিয়ার বেশি, ছাত্রগুলো কোন এরিয়ার বেশি, এবং তারা যারা করবে ক্লাস তারা ইচ্ছুক প্রবণ ছাত্রগুলো কোথায় করতে রাজি, ওই বুঝে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে একটা প্লেস দেখে সিদ্ধান্ত নিয়ে নেন, তাহলে বেটার হয়। জি, জি। যাই হোক আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। এবং ছাত্র স্টুডেন্টের সংখ্যাও আমরা দেখব কোথায় ফেসিলিটি বেশি হচ্ছে। কেননা যদি ৪-৫০০ ছাত্র যদি হয়ে যায় সেক্ষেত্রে তার থাকা, খাওয়া এগুলোর একটা ব্যাপার আছে। ম্যানেজমেন্টের ব্যাপার আছে। একটা বৃহৎ খরচের ব্যাপার আছে। প্রতিদিন যদি ৫০০ ছাত্রকে যদি ৩ বেলা ৪ বেলা খাওয়াতে হয়, এখানে খরচ আছে তো। তো সবগুলোকে পরিকল্পনা করে মানে করতে হবে। কিন্তু লং টাইম করব না। যদি সরাসরি ডিটিপি কোর্স হয়, দরকার হয় একদিনে ৮ ঘন্টা, ৯ ঘন্টা, ১০ ঘন্টা করে ক্লাস নেব। মানে ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টায় ক্লাস হবে এরকম। আমরা যখন ইসের ক্লাস করেছিলাম অনলাইনে, ডিটিপি কোর্স করেছিলাম, তো ১৪ ঘন্টা ১৫ ঘন্টা ক্লাস নিয়েছে আমাদের। মানে যেহেতু শর্ট কোর্স ৩ দিনের কোর্স, মানে ১৫ ঘন্টা ১৬ ঘন্টা পর্যন্ত ক্লাস নিয়েছে। তো আমাদের নিয়ত হচ্ছে যদি ওই সময়টা কমিয়ে এক দিই, মাস কাভার করে ডে ফেলাইতে। হ্যাঁ ডে যদি কমিয়ে দিই, তাহলে আমরা সময়টাকে আমি বাড়াবো, ক্লাসটাকে লং টাইম করে দিব। মানে এই ৩ দিন আসবে, ৩ দিন পড়ার জন্য আসো, একদম থাকা খাওয়া ঘুম সব বাদ, শুধু খাওয়া দাওয়া নামাজ সালাত এগুলো। তো যাই হোক আমাদের পরিকল্পনা আছে, দেখি কোনটা ছাত্রদের জন্য ভালো হয় এবং আমাদের জন্য সুখময় হয়, সবগুলো আমরা খেয়াল রেখে করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, ধন্যবাদ ভাইজান আপনার কথা বলার জন্য। তাইয়্যব ভাই কেমন আছেন, কোথা থেকে বলছেন? তাইয়্যব ভাই মনে হয় সঙ্গে কথা বলতে পারছেন না। বাবা অনেক লম্বা নাম তো, দেখি কি কি লেখা আছে লম্বা নামে। নাসিব হোসেন, বাংলাদেশ সালাফি। জি নাসিব ভাই মিউট আছেন। নাফিস ভাই মিউট আছেন। নাফিস ভাই মিউট আছেন, কথা বলেন। ওকে, নাফিস ভাই আনমিউট করে কথা বলেন, আপনার তো মেসেজে লিখলেন যে আপনার কথা বলার অনেক ইচ্ছা। আচ্ছা, আমাদের ইসলাম মিঠুন স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার শরীর স্বাস্থ্যের কি অবস্থা স্যার? একদম ঠিকঠাক আলহামদুলিল্লাহ। আমি আপনাকে 2017-18 থেকে চিনি, আগে একবার কথা হয়েছিল। মাঝখানে তো অনেকদিন দেখা হয় না। কালকে গত 2 দিন ধরে আপনার ডিবেট দেখছিলাম, আসাদ নূরের সাথে একটা ডিবেট দেখছিলাম। 2 দিন ধরে দেখেছি এই জন্য আমার সময় হয় না, এই জন্য তো 2 ভাগে দেখেছি। অনেক আচ্ছা আচ্ছা, ভালো লাগলো জিনিসটা, অনেক যৌক্তিক উপস্থাপনা ছিল আপনার পক্ষ থেকে। আমার কথা জি জি উপস্থাপন করতে পারি বলুন। স্যার, যদি কারণ বিষয়টা হ্যাঁ প্রাসঙ্গিক না। আচ্ছা বলুন, আজকে তো সব রকম কথা আমরা শুনে নিচ্ছি, বলেন। হ্যালো, বলেন বলেন, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ মিঠুন স্যার আমি শুনতে পাচ্ছি আপনাকে, বলেন। আমি আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন হচ্ছে আমার বাড়ির পাশে একজন অ্যাথিস্ট ছিল। তো উনি আমাকে বোঝাইতেন। আমি কি এই প্রসঙ্গে বলতে পারি কিছু স্যার? আচ্ছা বলুন, সমস্যা নেই, আজকে তো উন্মুক্ত ভাবে আমরা কথা বলছি, বলেন, সমস্যা নেই। তো উনি আমাকে বোঝাইতো এখানে কোনো সৃষ্টিকর্তা নাই, তুমি তোমার আল্লাহকে যেমন ভালোবাসো, নবীকে যেমন ভালোবাসো, হিন্দুরা তো আর আল্লাহকে আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ওনাকে ভালোবাসে না, তাদের অন্য আর সৃষ্টিকর্তা আছে, তাদের অবতার আছে, তাদের ঋষিরা আছে, তাদেরকে ভালোবাসে। তুমি যদি হিন্দুর ঘরে জন্মাইতা তাহলে তাদেরকে ভালোবাসতা, এবং তুমি মুসলিমদের ঘরে জন্মাইছো বলে, মানে ওনার কথাগুলো যৌক্তিক ছিল। আর ওই বয়সে ওগুলো আমার কাছে যৌক্তিকই মনে হয়েছে। তারপরে ওরই মাঝে আমি দেখলাম আমার বন্ধুর মায়ের ইল্লা বিয়া দেখছিলাম। এরপর থেকে মানে আমি তখন 5 ওয়াক্ত নামাজ পড়তাম, একদম 5 ওয়াক্ত, মানে আমি সবকিছু মানে চলে যাক কিন্তু নামাজ ছাড়তাম না আমি। কি দেখেছিলেন, হিল্লা বিবাহ না কি কার? হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুর মায়ের। ও এরপর আচ্ছা আচ্ছা। থেকে হ্যাঁ, এরপরে আমি নামাজ ছেড়ে দিই, মানে ইবাদত করাই ছেড়ে দিই, মসজিদে যাওয়া ছেড়ে দিই। আমার মনে হয় আমার 1 ওয়াক্ত নামাজ কাজাও হইতো না, এরকম ছিলাম আমি। তখন আমি আচ্ছা আচ্ছা। ক্লাস 8-এ পড়ি। তারপর থেকে মানে
আমার ভিতর থেকে যে ওই যে ইবাদত ছেড়ে দিছি আর একটু বিশ্বাস গড়বড় হয়ে গেছিল, তারপর থেকে আর আমি এখন আমাকে নিজেকে আমি বিশ্বাস করি ইসলাম ধর্মে, কিন্তু আমার আর মানে অনেক চেষ্টা করেও আর নামাজে ফেরা হচ্ছে না, মানে ইবাদত করা হচ্ছে না। আর সেকেন্ড থিং হচ্ছে স্যার, নাস্তিকদের কিছু অনেকগুলা প্রশ্ন, আবার ধরতে পারেন কিছু লিমিট মানে কিছু লিমিটেড প্রশ্ন, মানে এত বেশিও না। এই প্রশ্নগুলোর জবাবে যেমন ওই দিন আপনি ডিবেটে আমি যেভাবে দেখেছি, তো এরকম নাস্তিকদের প্রশ্নের জবাবে যদি একটা বই লিখতেন, তাদের যত প্রশ্ন আছে এগুলো আমি যদি মানে আমি নিজ থেকে বলতেছি, যদি কোনো আর্থিক সহযোগিতা লাগে আমি ডোনেট করতে রাজি। আর যদি এই একটা বই লেখার চেষ্টা করেন, যতটুকু মানে আর্থিক সহযোগিতা আমি করতে রাজি। এই জিনিসটা আমার আবদার হলো, যদি জীবনে আপনি আপনার একটা বই রেখে যান অন্তত নাস্তিকদের এই যে প্রশ্নের জবাবে, তাহলে হয়তো আমাদের মতো মানুষগুলো যে একবার আউলে যাওয়ার পর আর যে পিওরলি যেমন আমি 5 ওয়াক্ত নামাজ ছিলাম, তাদের ট্র্যাপে পড়ে আর আমি নামাজি ছিলাম 5 ওয়াক্ত নামাজি, তাদের ট্র্যাপে পড়ে আর ওরকমটা হতেও পারতেছি না। কিন্তু আমি বিশ্বাস করি ইসলামে, কিন্তু আমি আর নামাজ আজকে কত বছর হয়ে গেছে আমি মসজিদ বা ইবাদত করা হয় না, এই যে আমার ইয়েটা নষ্ট হয়ে গেছে। হয়তো অনেক মানুষ আমার মতো বেঁচে যাবে। আমার খুব ইচ্ছে ছিল আপনাকে এই কথাটা বলার। আগে যখন আপনাকে দেখতাম আপনি খুব ভালো আনসার করতে পারেন, আপনার কথাগুলো খুব যৌক্তিক মনে হইতো। আমি ভাবতাম যে স্যারকে কোনো এক সময় রিকোয়েস্ট করবো যদি পাই, যে একটা বই লিখে যেন নাস্তিকদের প্রশ্নের জবাবে, তাদের যত প্রশ্ন আছে ওই জবাবে। এই স্যার কথা হয় কি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্য করার জন্য। আর বিষয়টা, আপনি কি ইন্ডিয়ান সিটিজেন না বাংলাদেশ? আমি স্যার বাংলাদেশি স্যার। আচ্ছা, আচ্ছা। তো এক্ষেত্রে আসলে এই বিষয়ে মানে কোন কোয়ালিটি কনসেপ্ট অফ গড বা ডাজ গড এক্সিস্ট এই টপিকের উপরে, না প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে অ্যালিগেশন গুলো অ্যাথিস্টরা দেয় সেগুলো, না ইসলামী শরিয়া ল বা ইসলামী মোরালিটির উপরে যে অ্যালিগেশন অভিযোগ তাদের আছে সেগুলো, মানে কোন সেক্টরে জানতে চাচ্ছেন? তাদের যত ধরনের প্রশ্ন আছে, যেমন তাদের প্রশ্নগুলো হচ্ছে গিয়ে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পুত্রবধূকে বিয়ে করলো, ওটা আচ্ছা, ওনার মানে ছল এক চাতুরি কথায় ছিল। মা আয়েশাকে কেন বিয়ে করলো, তারপরে জি, মোহাম্মদ জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ মানুষ ছিলেন, উনি কেন যুদ্ধ করতে গেলেন, কোন নবী তো যুদ্ধ করে নাই। ওকে, তারপরে ওকে, ছিল ওকে, বুঝেছি ভাইজান। এরকম। বিষয়টা হচ্ছে যে এইসব বিষয়ের উপরে আমাদের অনেক আগে থেকে কাজ করে রেডি করা আছে এবং মানে মানুষ ফায়দা লুটছে। সেটা আমরা চেয়েছিলাম যে বইয়ের চাইতে মানে অনলাইন বিভিন্ন ব্লগ, কারণ যেহেতু তারা ব্লগে লেখালেখি করে, ব্লগ ওয়েবসাইট, তো আলহামদুলিল্লাহ মুসলিমদের পক্ষ থেকে অনেকগুলো ব্লগ ওয়েবসাইট লেখালেখি বিভিন্নভাবে আমাদের ওয়েবসাইট মাশাআল্লাহ এখন অনেকগুলো হয়ে গেছে মুসলিমদের মোহাম্মদ এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যতগুলো। এনটি ইসলাম নামে একটা রাহুল ভাই আমাদের তো ওয়েবসাইট আছে, জি, জি। এনটি তো ইসলাম। আমাদের অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি এক ঝলক দেখিয়ে দিই। যারা সংশয়ের মধ্যে পড়ে যান, অ্যাথিস্টদের কবলে পড়ে যান, তাদের জন্য কেউ কয়েকটা ওয়েবসাইট দেখে দিই। আচ্ছা, দেখতে পাচ্ছেন ভাই? হ্যালো, দেখতে পাচ্ছেন? আমি শেয়ার আপনার হয়েছে, লাইভ হ্যাঁ তো ইউটিউব দেখা যাচ্ছে? ভাই, আপনি স্ক্রিনে দেখেন, স্ক্রিনে দেখেন ভাই, স্ক্রিনে আপনি স্ক্রিনে দেখেন, আপনাকে একটা ওয়েবসাইট শেয়ার করছে রাহুল ভাই, দেখতে পাচ্ছেন? আমি তো কিছু দেখছি না। আচ্ছা, ওকে। আপনি প্লে স্টোরে যাবেন, লিখবেন ইসলাম বিরোধীদের জবাব, বা ইংলিশে লিখবেন রেসপন্স টু অ্যান্টি ইসলাম। তাহলে এইখানে চলে যাবেন, এখানে ক্যাটাগরি বলে একটা ভাগ পাবেন। ক্যাটাগরিতে গিয়ে প্রফেট মোহাম্মদ ওটা সিলেক্ট করবেন, ওখানে আল্লাহ নবীর উপরে যতগুলো অভিযোগ করে সব জবাব ইনশাল্লাহ পেয়ে যাবেন, সিংহভাগ জবাব ওখানে পেয়ে যাবেন। তো আমাদের এই স্যার কাজগুলো অলরেডি আমাদের কি মুশফিকুর বলেন, রহমান মিনার ভাই, অ্যাপটার নাম কি? রেসপন্স টু অ্যান্টি ইসলাম, বা বাংলাতে লিখবেন ইসলাম বিরোধীদের জবাব। আচ্ছা, এক কাজ করেন, আমি আপনাকে প্রাইভেট চ্যাটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনি ওখানে জাস্ট এই যে আমরা এখন লাইভে আছেন এটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে ফার্স্ট আপনি হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিবেন, আগে ছবিটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি অফিস থেকে আমাকে জানাবে, আমি ইনশাআল্লাহ তখন আপনাকে ওই আমি প্লে স্টোর থেকে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে স্যার, ওকে স্যার। আমি ওই দেখেন প্রাইভেট চ্যাটে আমি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনার দিয়েছি। রাহুল ভাইকে নক দেন, ওইখানে আপনাকে কয়েকটা লিংক দিয়ে দিবেন, আর ওইখানে আপনারা কথা বলে ঠিক নিন, আছে স্যার। তাহলে আপনারা প্রশ্ন করতে পারবেন রাহুল ভাইকে হোয়াটসঅ্যাপে। স্যার ঠিক আছে, এমনি আপনি আপনার আল্লাহর একজন নেক বান্দা, আমি মনে করি আমাকে একটু দোয়া করে দেন, আমি যেন নামাজি হতে পারি। আমি
সেই আমার বয়স 16-17-তে, 16-তে না শুনেন, এখানে 14-তে মনে হয় আমি নামাজ এখন আপনাকে ছেড়েছি, আর দেখতে হবে আজকে যে আমার বয়স নামাজ 36 বছর হচ্ছে না। সালাতে বাধা কিসে দিচ্ছে, মানে কোনো কনফিউশনে না আপনার গাফিলতির কারণ? আগে এটা বের করেন, আপনি নিজে বলতে পারবেন যে আপনি সালাতে তথা নামাজে আপনি কেন যাচ্ছেন না? এটা কি আপনার গাফিলতির কারণে, না এটা আপনার এখনো কোনো কনফিউশন আছে এই জন্য আপনি এখন স্ট্রং হতে পারছেন না? এখন কোনটা আপনার প্রবলেম বলেন? আমি বিশ্বাস করি একদম মানে আমি যতগুলো আমার মনের ভিতরে কনফিউশন ছিল এগুলো চলে গেছে বয়সে, মানে যখন আমার আস্তে আস্তে বয়স হয়েছে তখন আমি তাহলে বুঝতে এটা বুঝতে পারছি তাহলে যে আসলে এটা ওগুলো আমার আপনার গাফিলতির কারণে আপনি সালাতে যাচ্ছেন না। ভাই শুরু করে দেন। আজকেই এশার সালাতের ওয়াক্ত এখনো আছে। নিয়াত করেন ইনশাআল্লাহ যে আমি বাড়িতে যদি থাকি আমি এখন ওযু করব। কোথায় আছেন? বাড়িতে আছেন? আমি ওমানে থাকি। না এখন কি মানে আপনি রুমে আছেন না কাজের কাছে আছেন? আমি অফিসে ওমান থাকি আমি, বাংলাদেশি এমনি মানে প্রবাসী। এট টাইম এট নাও মানে এখন কোথায় আছেন এই মুহূর্তে? এখন অফিসে। অফিসে আছেন। সালাতের পড়ার মতো কোনো ব্যবস্থা আছে? আছে, ব্যবস্থা আছে এখানে। কষ্ট করে হলেও আপনি ওযু করে আপনি এখন এশার সালাতটা আদায় করে নেন। ইনশাআল্লাহ শুরু করেন। আপনি যদি শুরু করে দেন ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ আপনি সহজ করে দোয়া দিবেন করে দেন, ইনশাআল্লাহ। আমি নামাজটা পড়ছি, আপনি আমাকে নামিয়ে দিন আর দোয়া করে দিন মন থেকে, আমি নামাজটা পড়তে যাচ্ছি, নামিয়ে দিলে আল্লাহ নামাজটা পড়বো সুবহানাহু ওয়া তাআলা ইনশাল্লাহ। আপনাকে পরিপূর্ণ ৫ ওয়াক্ত সালাতি বানিয়ে দিক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কমপ্লিটলি পরিপূর্ণভাবে ইসলামে আবার প্রবেশ করার ঈমানের সঙ্গে এবং ইসলামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তুমি কবুল করো। আমিন। আমিন আমিন। ঠিক আছে মিঠুন ভাই। আপনি ওযু করে আপনি জি এশার সালাতটা আদায় করে নেন। জি স্যার, আমি নামাজ পড়তে গেলাম। ওকে, শুকরান বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম। অনেক, অনেক ধন্যবাদ আমাদের মিঠুন ভাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ৫ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিক এবং পাশাপাশি ইসলামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে দিয়ে কাজ করিয়ে নেয়। আমরা সেই দোয়া করি ভাইয়ের জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন মুস্তাফিজুর রহমান ভাই। কে বলছেন কোথা থেকে মুস্তাফিজুর ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইন্ডিয়া থেকে বলছি, পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে বলছি। আচ্ছা, আচ্ছা। জি। আপনার প্রায় ভিডিও দেখা হয়, সমস্ত ভিডিও আমি দেখি। আর আমি একটু আগে হানাফি ছিলাম। তারপরে আপনার ভিডিওটা দেখার পরেই মানে আমি সালাফিতে আসলাম। আচ্ছা মানে আমার আলোচনা হ্যাঁ, থেকে? না হ্যাঁ, 2021 সাল থেকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনার কবুল করুক সমস্ত আপনাকে। ভিডিও দেখি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি আপনার সমস্ত ভিডিও দেখি। বাট এই যে ইসলামের ভিডিও থেকে আমার আপনার ওই যে অমুসলিমদের সাথে যে ভিডিও করেন, ডিবেট করেন, ওইগুলো খুব ভালো লাগে। যেমন হচ্ছে মহেন্দ্রপাল আরিয়া, তারপর যে নাইমা সরকার, ওদের ভিডিওগুলো রিপিট আমি অনেকবার দেখেছি, 10-15 বার দেখা হয়ে গেছে অলরেডি। তো আচ্ছা, আচ্ছা। তারপরে মাশাআল্লাহ। ইসলাম সম্পর্কে একটু জানার বিষয় হলো, তো হাদিস কি জিনিস জানতাম না। তারপরে এই যে আলী হোসেন ওসামার সাথে যে আপনি ডিবেটটা করলেন, তো জি। ওইখান থেকে ভাবলাম যে মানে মুকাল্লিদরা মানে যে হানাফিরা তারা হাদিস সম্বন্ধে কতটা জানে। তো তারপর থেকে আমার আর ওর প্রতি ইন্টারেস্ট নেই। এই মানে যারা হিন্দু আছে তাদের ডিবেট গুলো আমি বেশি দেখি। আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ। বারাকাল্লাহ আর ফিক। এই আর আরেকটা হাসি পাচ্ছে, এই যে আপনার যে এই যে রাকিবের সাথে যে ভিডিও মানে যে যে কথোপকথন গুলো হচ্ছে, মানে আপনি যে কি মানে যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে দিয়েছেন, উনার তো মানে অবস্থা খারাপ হয়ে গেছে, দেখে হাসি পাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এই যে আজকে এই যে ভিডিও একটা মানে উনি রেকর্ডিং দিয়েছে, আপনার সাথে যে কথা হয়েছে 1 ঘন্টার উপরে যে একটা রেকর্ডিং। তো উনি এমন জি। ভাবে মানে অ্যাটিটিউডে কথা বলছে যে যেন উনি উনার দর্শককে মানে অনেক কিছু বলে দিয়েছে, আর আপনি যে এত কথা বলছেন উনি কথা শুনতেই চাচ্ছেন না। এটা দেখতে পেলাম। জি। তা আমি চাই ডিবেটটা হোক। আর আমি বলেছিলাম শুধু আগে যে উনি কোনোদিন ডিবেট করবেন না আপনার সাথে। আচ্ছা, আচ্ছা। ওকে আপনার মন্তব্য করার জন্য অনেক, অনেক ধন্যবাদ ভাইজান মুস্তাফিজুর ভাই। ইনশাআল্লাহ দেখতে থাকেন, আচ্ছা, সাথে থাকেন। স্যার বলছিলাম যে আপনার এই যে ওই বইগুলো কোথা থেকে ডাউনলোড করবো, ওই পিডিএফ গুলো? ওয়েবসাইটের নাম একটু অ্যা বললে ভালো হতো। আমার নাম আমার নাম লিখেন সরাসরি ব্রাদার রাহুল হোসেন বাংলাতে লিখে বই হ্যাঁ, পিডিএফ লিখলে সব বই এভেইলেবল পাবেন না। কিছু আচ্ছা, বই পেয়ে যাবেন। বিশেষ করে নাস্তিকদের বিরুদ্ধে ৬ খানা বই এভেইলেবল পেয়ে যাবেন। অ্যা আচ্ছা, আচ্ছা। তারপরে
সম্ভবত তাকলিদ ভ্রান্তি নিরসন এই বইটা অ্যাভেলেবেল পাবেন। আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন এই বইটা পাবেন। আচ্ছা আরো কিছু বই মোটামুটি গোটা 12-13টা বই আপনি অ্যাভেলেবেল পাবেন। তবে এই 12-13টা বই যেটা মানে অ্যাভেলেবেল পিডিএফ অ্যাভেলেবেল আছে, এগুলো কিন্তু সবগুলো হুম, পরবর্তী সময়ে সংস্কার করা হয়েছে, হ্যাঁ? এবং বর্ধিত আচ্ছা সংস্কার করা হয়েছে। যেমন তাকলিদ আচ্ছা বইটা আগে ছিল ১১২ পৃষ্ঠা, এখন প্রায় ২৫০ পৃষ্ঠার কাছাকাছি তাকলিদের উপরে। অ্যা হুম, 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 তারপরে ওই আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন মানে ১২৪ পৃষ্ঠার ছিল বইটা। এখন এটা প্রায় হুম, হুম, ২৮০ পৃষ্ঠার কাছাকাছি হয়ে গেছে। মানে বর্ধিত সংস্করণে। তো যাই হোক আপনি আচ্ছা পুরাতন ভার্সন গুলো আপনি পেয়ে যাবেন। আর যদি সরাসরি তো নিতে চান বাংলাদেশের যেকোনো লাইব্রেরি রকমারি থেকে শুরু হুম, করে যতগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে পেয়ে যাবেন। ঢাকাতে আপনি আচ্ছা যেগুলো আহলে হাদিস লাইব্রেরি আছে সেগুলো পেয়ে যাবেন। রাজশাহীতেও পেয়ে যাবেন। না, বিভিন্ন ইন্ডিয়া বুক থেকে কি ফেয়ারে মানে ইন্ডিয়া থেকে অর্ডার করলে আসবে না? ইন্ডিয়া থেকে আপনি অর্ডার করলে পাবেন। আপনি ইন্ডিয়া থেকে অর্ডার করতে পারেন লেখা প্রকাশনী বা সুশিক্ষা প্রকাশনী অথবা ফ্লিপকার্ট, অ্যামাজনে কিছু বই অ্যাভেলেবেল আচ্ছা আছে। ও আচ্ছা আচ্ছা পেয়ে যাবেন বা আমাদের অফিসে ঠিক সরাসরি আছে ফোন করে আপনি নিয়ে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আপনার চ্যানেলে ওই যে নাম্বারটা দেওয়া আছে ওইটাই ফোন করলে হবে তাই তো? হ্যাঁ, ওই নাম্বারে ফোন করলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে মুস্তাফিজ ভাই, অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। বিদায় জানালাম আপনাকে। YouTube থেকে বা Facebook থেকে আমাদের সঙ্গে থাকেন। ভাই আপনার সঙ্গে একবার নাসিব ভাই শুনতে পাচ্ছেন এখন? নাসিব হাসান ভাই আপনি তো মিউট নেই, আপনি কথা বলেন। নাসিব ভাই একই অবস্থা। ওকে, আমাদের সঙ্গে এরপর আছে আনসান ভাই। সম্ভবত এর আগে একদিন আমরা কথা বলেছিলাম। আনসান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আনসান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই জি, ভালো আছি। তো আচ্ছা বলেন। আচ্ছা আমি প্রসঙ্গে সরাসরি চলে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে ডক্টর মুফতি ইয়াসির নাদিমের যে ভিডিওটা মানে যে এটা আমি ভাবছিলাম যে এই ভিডিওটা হয়তোবা দেখার পরে আর হয়তোবা ডিবেট বা এই প্রসঙ্গে কথা বলবে না, কিন্তু তারপরেও দেখি মানে ওইখানে যেইভাবে বিস্তারিতভাবে বলে দেওয়া হচ্ছে হাদিসটা নিয়ে এবং সরাসরি তারই প্রশ্নটা রাকিবুল হুজুরের প্রশ্নটাই আপনি সরকারি নামটা নেন নাই যে রাকিবুল হুজুর বলেছেন, এটা না নিয়ে শুধুমাত্র তারই যে প্রশ্নটা এক্স্যাক্টলি ওই প্রশ্নটাই করছেন এবং সেটার অ্যান্সারও ইয়াসির নাদিমি সরাসরি দিয়ে দিছে যে না এটা সে ভুল ব্যাখ্যা করছে বা ভুল বলছে বা এরকমটা না। তো এই জিনিসটা শোনার পরেও মানে তারা যে মানে জোরাজোরি করতেছে ডিবেট এখন কি তাদের উপরে নতুন কোনো ওহী নাজিল হয়েছে কিনা? ভাই এটা তো উনারাই বলতে পারবেন। আচ্ছা, মানে এটাই সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে এরপরও তারা কিভাবে এই বিষয়ে কথা বলে মানে কোন মুখে এটা মাথার মধ্যে আপনি যাচ্ছে না আপনি আমার। ইয়াসির নাদিম আল অজিদি হাফেজাহুল্লাহ তার ভিডিও শুনে আপনি এই কথা বলছেন। আমি তার আগে তো জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ তার উলুমুল কোরআন ফি উসুল তাফসির থেকে দেখিয়েছি। এমনকি রেজাউল করিম আবরারের বই থেকেও দেখিয়েছি। ইমাম নাওয়াবী, ইমাম হাজম আরো অনেক দেখিয়েছি। তো তাতেও তো তারা দেখার পরে, পড়ার পরে তারপরে যদি না মানে ইয়াসিন নাদিম আল অজিদিকে তারা কি বা মূল্য দেবে? বলেন? মানে এরা সবাই এখন মানে ওই তালাক দিয়ে দিতেছে নাইলে এদেরকেও কি সালাফি বানায় দিচ্ছে কিনা মানে কি বলতেছে আল্লাহ মালুম। আচ্ছা, মূল বিষয় আমার এটা না, আজকের মূল বিষয় আরেকটা, সেটা হচ্ছে যে ওই ফোন রেকর্ডটা নিয়ে ওই মুফতি তাহমিদ আনাস ভাই আপনার মানে আপনাদের যে ফোন রেকর্ড আপনি তো প্রথমে 29 মিনিটের একটা রেকর্ড ছাড়ছিলেন যেটা মূল বিষয়বস্তুটা জানানোর জন্য খালি। তো সেইখানের শেষের অংশে মুফতি তাহমিদ আনাস ভাই আপনাকে মনে হয় লাস্টের দিকে আবার ফোন দিয়ে সে বললো যে সে কি নিরপেক্ষ ছিল কিনা। তো আপনি বললেন যে হ্যাঁ আপনি আপনার জায়গা থেকে নিরপেক্ষ ছিলেন। তো ওই দিন বা তার পরের দিন রাত্রেবেলায় সে আবার লাইভ করলো, লাইভ করে মানে তো আমি লাইভ বেশিক্ষণ ছিলাম না, 10-15 মিনিট শুনছিলাম, কিন্তু ওই 10-15 মিনিটে যতটুকু শুনলাম যে তার নিরপেক্ষতার কোনো ইয়েও পাইলাম না। ওখানে সে তো ওই মুফতি রাকিবুলেরই আপনার সাফাই গাওয়া শুরু করতেছে যে তার নামাজের সময় হয়ে গেছিল, ঠিক আছে, আর ওই কি জানি বলতেছিল, ওইটা তো ছিলই, কিন্তু মূল বিষয় যেটা সে আজকে আবার একটা ভিডিও ছাড়ছে, ভিডিও না ওই কল রেকর্ড ছাড়ছে আপনার নামেই, যে ব্রাদার রাহুলের কাছ থেকে নেওয়া ওই ফোন রেকর্ডের পূর্ণাঙ্গটা ছাড়লাম,
কিন্তু ভিডিওতে তার ফোন রেকর্ডটা হচ্ছে ঠিক 1 ঘন্টা 6 মিনিট, কিন্তু আপনি যেটা ছাড়ছেন সেটা হচ্ছে 1 ঘন্টা 19 মিনিট 55 সেকেন্ড, আর সে 1 ঘন্টা 6 মিনিট 55 সেকেন্ড, মানে মাঝখানের 9-10 কত 12-13 মিনিট গায়েব। তো এই যে দ্বিচারিতা, 13 যেহেতু মিনিট আপনাদের 13 মধ্যে মিনিট একটা ভালো কাটিং সম্পর্ক করছে। এবং কথা হয়, হ্যাঁ 13 মিনিটের কাটিং, দেখেন ঠিক আছে, আনসান ভাই, আপনার ভিডিওটাই আনসান ছাড়ছেন। ভাই আপনার আপনার কথার প্রতি উত্তরে স্ক্রিন একটু তাকান, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, স্ক্রিন জি দেখতে জি ভাই, পাচ্ছেন আনসান ভাই? জি এটা জি সূরাতুল মাইদা চ্যাপ্টার 5 মানে সূরা নম্বর 5 আয়াত নম্বর 8। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আচ্ছা, আরবিটা না পড়ে ভুলভাল ধরবে। মূল উদ্দেশ্য ওটা নয়, মূল উদ্দেশ্য বার্তাটা দেওয়া। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহর পথে দৃঢ়ভাবে দণ্ডমান থাকো। ন্যায়ের পক্ষে দৃঢ় থাকতে হবে। কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদের যেন এতটা উত্তেজিত না করে যে তোমরা ইনসাফ করা ত্যাগ করবে। সুবিচার করো, এটা তাকওয়ার নিকটবর্তী। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্পূর্ণ অকিহবাল। এখানে আল্লাহ বলছেন যদি শত্রু হয় তারপরেও ইনসাফ করতে হবে, শত্রুর সঙ্গে ইনসাফ করতে হবে, সুবিচার করতে হবে, এটাই তাকওয়ার নিকটবর্তী। আমার শত্রু বলে এখন তামিদ আনাস ভাই আমাকে জিজ্ঞাসা করেছেন যে উনি কি ইনসাফ করেছেন। আমি ওনাকে আমার জায়গা থেকে বলছি হ্যাঁ ইনসাফ করেছেন। এখন উনি যদি তারপরে যদি উল্টাপাল্টা কিছু করতে পারে, আমার সমস্যা নেই। কিন্তু আমি তো ভাই ইনসাফের জায়গা থেকে তো আমি সরে দাঁড়াতে পারি না। হ্যাঁ, আমাদের একটা ভুল হয়েছিল যে রাকিবুল ভাইয়ের একটা ভিডিও আমাকে কেউ একজন দিয়েছিল যে উনি একটা ডাইরেক্ট কোনো একজন ব্যক্তির মা তুলে একদম মানে গুপ্তাঙ্গের নাম নিয়ে গালি দিয়েছে। তো আমি ওটা পেয়ে সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট করেছিলাম, যেহেতু তখন কন্ট্রোভার্সি খুব গরম গরম ছিল। তো আমি দেওয়ার পরে কয়েক ঘন্টা পরে আমার মনে হলো যে না, এটা তো আমি অন্যায় করলাম। অন্যায় করলাম এই জন্য, কারণ এটা তো তার গোপন একটা পাপ, এটা গোপন পাপ। আর আমি একজন গোপন পাপ, উনি মুমিন, সে ফাসেক ফাজে যাই হোক না কেন, তার গোপন একটা পাপ, তিনি গাল দিয়েছেন, এটা পাপ, গুনাহের কাজ করেছেন। তো এই গুনাহের কাজটাকে আমি প্রকাশ্যে নিয়ে আসলাম। তো এটা আমি নিজে থেকে খুব খারাপ লেগেছিল। আমি যখন সালাতে দাঁড়ালাম আমার কাছে এটা খুব মানে প্যারা দিচ্ছিল, মানে এবং আমি মনে করেছিলাম যে এটা আমার দ্বারা অন্যায় হয়েছে। উনি গাল দিয়ে তো অন্যায় করেছেন, কিন্তু আমি প্রচার করলাম, এটাও মানে অন্যের গুনাহ আমি প্রকাশ করলাম, আমার কাছে খারাপ লেগেছে। আমি সঙ্গে সঙ্গে যখনই এরকম হয়েছে আমি সঙ্গে সঙ্গে এটাকে ডিলিট করে দিয়েছি, এবং ডিলিট করে সুন্দর করে 9টা পয়েন্টে ভদ্রাচিত ভাষায় আমি পোস্ট লিখেছিলাম। তাতেও আমার ওই পোস্টটাকে নিয়ে তারা উল্টাপাল্টা মন্তব্য করেছে। তো যাই হোক, শত্রু হলেও ইনসাফ করতে হবে। তো তামিদ ভাই সেদিন আমার কাছে মনে হয়েছে যে না, তিনি ইনসাফ রেখেছিলেন, তাই আমি বলেছি হ্যাঁ আপনার কাছে আমি ইনসাফ পেয়েছি, আমি তো এখানে খালাস। এখন তারপরে উনি যদি কিছু বলেন বলতে পারেন, আমি জানি না কি বলেছে, এতটুকুই। জি আনসান না ভাই। মানে তারপরে লাইভ লাইভ পুরোটা আমিও পুরোটা দেখি নাই, কিন্তু এই যে ধরেন আজকের জলযন্ত্র প্রমাণ আপনার ভিডিওর নামে, যে আপনার ছাড়া ভিডিও সে আবার 4 চ্যানেলে আপলোড দিছে, এই বলে সে ভিডিও আপলোড দিছে, মানে কল রেকর্ডটা আপলোড দিছে। এখন কল রেকর্ডে যে দেখি কল রেকর্ডটা হচ্ছে 1 ঘন্টা 6 মিনিটের, মানে 13 মিনিট কাটিং। এখন এই জিনিসটা তো ধরেন জনগণ বা দর্শকরা সব খোঁটায় খোঁটায় দেখবে না, এখন আমাদের চোখে যেমন এগুলো পড়ে যায়, কারণ মানে অনেকদিন ধরে দেখতেছি তো, যার কারণে জানা থাকে যে বা কি কি চলতেছে না চলতেছে সেই বিষয়ে, তো মানে কারণ আমরা একটু আইডিয়া হচ্ছে যে কার কে কতটুকু পানিতে আছে, মানে কে কতটুকু দৌড়াচ্ছে। তো যার কারণে আমাদের চোখে পড়ে গেছে, কিন্তু সবাই কিন্তু জানবে, কারণ একই ছবি একই পিকচার একই ভাবে লাগানো, কিন্তু সবাই কিন্তু জানবে যে ওই আপনারই ভিডিওটা হয়তো বা ছাড়ছে, বা আপনার কল রেকর্ডে ছাড়ছে, কিন্তু এখান থেকে 13 মিনিট কাটিং। এবং আমার কাছে যেটা মনে হয় যে রাকিবুল হুজুর ঠিক যেখান থেকে কাটিং করছে ওই ভিডিওতেও মনে হয় ওইখানেই কাটিং পাবেন। তো এই তার থেকে বড় কথা হচ্ছে ধরেন আপনারা দুইজনই সে একটা করতে পারে, প্ল্যাটফর্ম থেকে, রাকিবুল ভাই তিনিও গতকালকে তার ইউটিউব এন্ড ফেসবুক পেজ থেকে তিনিও আমাদের কল কনভারসেশনটা তিনিও পোস্ট করেছেন, ওখানেও কাটিং প্রথমেও নেই শেষটুকুও নেই। তবে আমি তো দ্বিচারিতা করতে পারি না, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দিয়েছি। আর যেটা 29 মিনিটের ওটা ভিডিও না, ওটা হচ্ছে উনি যে ফেসবুক পোস্ট করেছিলেন যে উনি যে শর্ত দিয়েছে আমি নাকি শর্ত মানিনি, এরপরে যেটা অপপ্রচার চালালেন, আমি জাস্ট লাস্ট কথাটুক তার জন্য শোনালাম, লাস্টে ক মিনিট 4-5 মিনিট আমি শুনেছি, এবং আমি ফেসবুক পোস্টে লিখে দিয়েছি কমপ্লিট সম্পূর্ণ রেকর্ডিং আছে, যদি অস্বীকার করে আমি পোস্ট করব। তো আমি তো কালকেই মানে প্রথমে যখন আমি শুরু চালিয়েছি তার আগে পোস্ট করে জানিয়ে দিয়েছি কমপ্লিট রেকর্ড আমি চালাবো।
কেন এই কমপ্লিট রেকর্ডটাকে ভিডিও কনভার্ট করতে এটা সময় লাগে। হ্যাঁ, এটা সময় লাগে। আর তারপর যখন দেখলাম যে উনি একটা পোস্ট করে দিয়েছেন, আমি বললাম তাহলে ঠিক আছে, সমস্যা নেই, মানুষ শুনে উনার কাছ থেকে শুনুক। পরে দেখলাম উনি আবার কাটছাঁট করেছে। তারপরে চ্যালেঞ্জ করলেন যে ব্রাদার রাহুল যদি এটা সম্পূর্ণ ফেসবুকে আপলোড করে সালাম থেকে একদম শেষ পর্যন্ত, তাহলে তিনি গোল্ডেন চেনের ওটাকে আর মানে আর নেবেন না। আমি বললাম তো আমি তো এমনি দিতাম, ভালো কথা, সমস্যা নেই। তিনি যখন চ্যালেঞ্জ করেছেন, তো আমি সঙ্গে, সঙ্গে আজকে বাদ জুমা আমি ওটাকে দিয়ে দিলাম। এবং এখন এটা থেকে যেটা প্রমাণ হয় যে রাকিবুল ইসলাম সাহেব তিনি ১০ টা গোল্ডেন চেইনের দাবি এখন ছেড়ে দেবে, মানে ছেড়ে দিয়েছে অলরেডি, ছাড়তে হবে। আর যদি গোল্ডেন চেইন না ছাড়ে তাহলে জনগণ তাকে মিথ্যুক বলবে। কারণ সে একটা করেছিল কিন্তু সে রাখতে পারেনি। জি আহসান ভাই, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। না, ওকে। এটাই যে মানে আমার খুবই মানে ইসের বিষয় হচ্ছে যে যেহেতু আপনারা একটা প্ল্যাটফর্ম শেয়ার করছেন একটা সময়, বা একটা সময় কি এখনো করেন বা করবেন সামনে, ওই দিকটার বিবেচনা কমপক্ষে রাখা উচিত ছিল এইসব কাজগুলোর ক্ষেত্রে। এবং ওই মুফতি রাকিবুলের ওই কল রেকর্ডও 1 ঘন্টা 6 মিনিট, এবং এই যে তাহমিদ আনাস ভাই যেটা ছাড়ছে সেটাও 1 ঘন্টা 6 মিনিট, মানে কাটিং করা। কিন্তু তাহমিদ আনাস ভাই যে কাজটা দ্বিচারিতা করছে সেটা হচ্ছে সে আপনার নাম নিয়ে যে আপনার হ্যাঁ, আমি শুনেছি, মানে আপনার কথাটা আপনার শুনলাম। platform আসলে থেকে। আমি তদন্ত করে হ্যাঁ, দেখিনি আসলে তিনি কি বলেছেন বা যা করেছেন, করেছেন। আ ঠিক আছে ভাই, আহসান ভাই আপনার কথা আমরা ২ বার শুনেছি অলরেডি। ঠিক আছে ভাইজান? ঠিক আছে। ওকে, ঠিক আছে। এটাই জানানোর জন্য আরকি জিনিসটা। ওকে, ওকে। অনেক, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন শরীফুল ইসলাম জনি ভাই। শরীফুল ইসলাম জনি ভাই কেমন আছেন? কোথা থেকে বলছেন? শরীফুল ইসলাম জনি ভাই কেমন আছেন? কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম রাহুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। জি ভাই, আমি ভাই জেনারেল একজন মানুষ। কিন্তু আপনার প্রায় ১৫ সাল থেকে এখন পর্যন্ত ১০-১২ বছরের উপরে আপনার লেকচার শুনি। ভাই আমার কিছু মন্তব্য ছিল আপনাদের যে রাকিবুল নিয়ে, আর শেষে একটা প্রশ্ন ছিল আরকি ভাই। বলতে পারবো? আচ্ছা, একটু শর্টলি বলেন। জি ভাই, শর্টলি হচ্ছে এই রাকিবুল সম্পর্কে, যে মুফতি রাকিবুল ও সম্পর্কে তো আমরা মানে অনেক ইয়াতে ওনার কথাবার্তাতে এই যে আহলে হাদিস ওলামাদের প্রতি বিদ্বেষ বা ওনার গালিগালাজ বা খারাপ ব্যবহার আমরা দেখে আসছিলাম। তো আপনি অনেক চুপ ছিলেন এই বিষয়ে। তো আমি যে লাস্ট কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনি ওনাকে দেখলাম অনেক সম্মান দিয়ে কথা বললেন, রাকিবুল ভাই মুফতি অনেক ভালো ভালো সুন্দর করে কথা বললেন, সম্মান দেখে কথা বললেন। কিন্তু উনি অনেক ধরনের নেগেটিভ ওয়ার্ড আপনার প্রতি ব্যবহার করছে, তা আপনি করেন নাই, এটাও ঠিক আছে। কিন্তু ভাই আমার কাছে মনে হয় আমি একজন শিক্ষক, উনি একজন মুফতি, আপনার জেনারেল, কিন্তু সবাই শিক্ষক হইলেও তো মানে শিক্ষকতার সঠিক জ্ঞান থাকে না, সবাই মুফতি হইলেও তো মুফতির সঠিক জ্ঞান থাকে না। আমার মনে হয় না আপনি যে মানে এ পর্যন্ত বই পড়ছেন এর 4 ভাগের 1 ভাগ বই সে পড়ে নাই। কিন্তু ওইটা আমার কথা না, আমার প্রশ্নটা হচ্ছে আমি একটা হাদিসে পড়ছিলাম ভাই এরকম যে মুনাফিকের চিহ্ন থাকে 4টা। হ্যাঁ, যখন কথায় কথায় মিথ্যা বলে, গালিগালাজ করে, তারপরে মানে সে কোনো কথা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না। ভাই আমার কথা হচ্ছে ভাই আমি 3টা গুণ তার মধ্যে পাইছি, এখন কি তাকে ভাই মুনাফিক বলা যায়? ভাই এটা আমি আপনার মনে হয়েছে এখন আপনি ব্যাপারে আমি মন্তব্য করতে পারি না। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, এটাই প্রশ্ন ছিল। আপনার কাছে শুনেন, আপনার কাছে যদি ওই হাদিস অনুযায়ী তার আখলাক, আমল, কথাবার্তা, চরিত্র ওরকম হয়, আপনি আপনারটা বলবেন, যদি আপনার কাছে প্রমাণ হয়। জি 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 ভাই রাহুল ভাই, আপনার প্রতি আমার অনেক দোয়া রইলো। আপনার আল্লাহ হেফাজত রাখুক এবং আল্লাহ আপনাকে আর জ্ঞান আর বাড়ায় দিক। আপনার সাথে কথা বলতে পারছি, শুক্রিয়া। এই বলার ছিল বারাকাল্লাহ ভাই। ফিক। জি ভাই, বারাকাল্লাহ ফিক। শুকরান। ধন্যবাদ জনি ভাই। তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আব্দুল মাজিদ ভাই। আব্দুল মাজিদ ভাই কে বলছেন? কোথা থেকে বলছেন? আব্দুল মাজিদ ভাই আপনি এখন লাইনে আছেন। কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান। আব্দুল মাজিদ। ও আব্দুল মাজিদ ভাই মনে হয় গত আসসালামু পরশুদিন আলাইকুম। যুক্ত হয়েছিলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি, আমার রাহমাতুল্লাহ। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। গত পরশুদিন যার জি সঙ্গে কথা জি হলো জি ওই আব্দুল মাজিদ ভাই? হ্যাঁ বলছিলাম ভাই আমার বলেন। কথা। জি 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 তো আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? জি, জি শুনতে পাচ্ছি ভাইজান।
আচ্ছা, তো গতদিন যে কথা হয়েছিল আমাদের বিষয় ছিল যে রাফুল ইয়াদানের ব্যাপার, তাই তো? আব্দুল মাজিদ আচ্ছা, ভাই, আজকে তো আপনার প্রোফাইল রাফুল ইয়াদান পিকচারে নিয়ে আপনার আলোচনা একটা হচ্ছে না ছবি ভাই? লাগান। প্রোফাইল পিকচারে আপনার নিজের একটা ছবি ব্যবহার করেন। আজকে রাফুল ইয়াদান নিয়ে আলোচনা হচ্ছে না যে ভাই, আজকে জি ক্যাপশন জি হচ্ছে জি লাগিয়ে দেবো এখন তো আপাতত। আব্দুল মাজিদ ভাই, আজকে আলোচনা চলছে, মানে আমাদের যে এখন কন্ট্রোভার্সি মানে চলছে এই বিষয়টাকে নিয়ে আমরা মানে মত বিনিময় করছি। ও আচ্ছা আচ্ছা মানে এখন যদি আপনার সঙ্গে এই আচ্ছা, বিষয় নিয়ে আজকে কথা বলতে শুরু বিষয় কি করি, ছিল আমি তো পুরো তাহলে ভিডিও ধরেন দেখিনি, তাই মানে মানে এখন যদি আপনার সঙ্গে বিতর্কিত মাসালা বা যেকোনো রাফাল ইয়াদান হোক বা তাকলিদ হোক, কালকে তাকলিদ নিয়ে আলোচনা হয়েছে, যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে তো আবার ধরেন ঘন্টা খানিক সময় লেগে যাবে। তো আজকে আমরা জাস্ট এই 2 মিনিট 4 মিনিট 5 মিনিট করে আমরা গেস্টকে বিদায় দিচ্ছি। জাস্ট এই আমাদের কন্ট্রোভার্সি যেটা চলছে আচ্ছা ডিবেটের বিষয়টা নিয়ে, ওটার পর্যালোচনা বা মন্তব্য, আচ্ছা আচ্ছা বা আজকের আপনি যদি এটা কন্ট্রোভার্সি দেখে থাকেন, মানে আপনি কি আমাদের বিতর্ক বলছিলাম আর কি রাকিব যে ভাইয়ের আজকের সঙ্গে যেটা, কন্ট্রোভার্সি বা বিষয়টা তো আপনার। ওটা সম্পর্কে কি জি অবগত আছেন? রাকিবুল ইসলামের সঙ্গে যে না, আমি তো আলোচনা চলছে তেমন এটা, না এত রাকিব মুফতি রাকিব সাহেবের ব্যাপারে আমি এতটুকুই জানি যে সম্ভবত বর্তমানে আপনি এবং ওনার মধ্যে এটা একটা টানাটানি চলছে যে লাইভ ডিবেটের, বা ওই লাইভ নয়, সম্ভবত অফলাইন ডিবেটের মনে হয় আর কি, যে এটা নিয়ে দেখছি যে এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে আর কি, এটা এতটুকুই জানি। আচ্ছা, আচ্ছা। ওকে। কোনো মন্তব্য আছে আর এই বিষয়ের উপরে? বলতে আজকের বিষয়টা কি বা টপিক কি, আমি পুরো ভিডিও দেখিনি, সেজন্য বলতে পারছি না, কিন্তু যদি আজকে একটু টপিক দেওয়া জানান হয়েছে তাহলে সম্পূর্ণ হয়তো ভালো হতো। রেকর্ডে, আজকে মানে অ্যাকচুয়াল এই বিতর্ক কেন্দ্রিক জনগণের সঙ্গে কথাবার্তা। জি, বুঝি নাই। বিতর্কটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে যে বিতর্কটা চলছে আমাদের ফেসবুক অ্যান্ড ইউটিউবে, জনগণ দেখেছে, আমাদের উভয় পক্ষের ভিডিও আচ্ছা দেখছে, আদান প্রদান দেখছেন, এটাকে নিয়ে পর্যালোচনা যে যার মতন অনুধাবন করেছে। আচ্ছা আচ্ছা যেহেতু আমি কি মানে এক্সট্রা দু একটি কথা বলতে পারি আজকের বিষয়ের বাইরে? বিতর্কিত বিষয়ে আজকে আলোচনার মধ্যে যান না, তাছাড়া এমনি নর্মালি কথা বলতে চাইলে কথা বলতে পারেন। জি জি জাযাকাল্লাহ বিল খায়ের। তো আসলে দেখেন, মূলত আমাদের এটা কোনো ব্যক্তিগতভাবে কারো প্রতি আমাদের ঘৃণা বা অহংকার এমন কিছু নয়। মূলত যারা আহলুল হাদিস বা সালাফি আছেন বর্তমানে, বা আমরা যারা বর্তমানে হানাফি আছি, মূলত আমাদের এমন কিছু নয় অন্তঃকরণে যে আমরা একে অন্যের প্রতি ঘৃণা, এরকম কিছু নয়। মূলত হয়তো যে ইখতিলাফের কারণে একে অন্যের প্রতি তর্ক বিতর্ক জড়িয়ে পড়ি, তো বিষয়টা অন্যরকম। কিন্তু বিষয় হচ্ছে মানে গতকালকে নয়, সম্ভবত গত পরশুদিন যে লাইভে এসেছিলাম, আহ, আহ, দুটি বিষয় উপস্থাপন ছিল, একটা হচ্ছে তকলিদের আর একটা হচ্ছে রাফুল ইয়াদানের ব্যাপারে। তো এই ব্যাপারে তো পরে আমি আমার দালিলগুলা এবং দালিল আদুল্লাহ গুলা আমি আহ, সবগুলা ফাইল করেছিলাম। তো চাচ্ছিলাম যে আপনার লাইভে কবে ঢুকবো আর এগুলোর ব্যাপারে ডিসকাস করব, কিন্তু সে তো সুযোগ হয়নি। গতকালকে জাস্ট অনেক অপেক্ষা করার পর জয়েন হতে পেরেছিলাম, কিন্তু বোর্ডে আসেনি, লাইনে ছিলাম, তো আপনার সময় শেষ হয়ে আব্দুল মাজিদ গিয়েছিল। ভাই, আমি বুঝতে পেরেছি কালকে আপনি এসেছিলেন, মানে একজন ভাইয়ের সঙ্গে, হানাফি আলমের সঙ্গে আলোচনা চলছিল, মানে কন্টিনিউ, ওই জন্য আপনাকে নিতে পারিনি। তো ইনশাল্লাহ আমরা হয় কাল অথবা পরশু আবার তাকলিদ নিয়ে আলোচনা করব, আপনি তাকলিদটাকে নিয়ে একটু মোতালা করেন। কাল পরশুর মধ্যে, হয় কাল যদি না হয় পরশু দিন আমরা আসবো ইনশাআল্লাহ, তখন আপনি লাইনে থাকলে আপনাকে নিয়ে নেবো ইনশাআল্লাহ। আসলে বিষয়টা হয় কি জানেন, মানে আমি চাচ্ছিলাম যে একটা রুলস বা সিস্টেমের ভিতর যদি বা লাইন বাই লাইন বিষয়টা উপস্থাপন করা হয়। মনে করেন একদিনে তো সব সম্ভব নয়, ঠিক আছে ওকে, না? আমরা সময় তো সময় কালকে যেমন নির্ধারণ করে দিয়েছিলাম না, যে কে কথা বলবে, 1 মিনিট করে দিয়েছিলাম, ওইভাবেই দিয়ে দেবো, সমস্যা নেই। যেভাবে চাইবেন না না না, সেভাবে আলোচনা করতে দেবো। হ্যাঁ আমি বলছিলাম আর কি, যে মনে করেন এক একটা বিষয় যে এক একটা বিষয় যখন সামনে আসে বা পয়েন্ট, ওইগুলোর ব্যাপারে তো অনেক দীর্ঘায়িত আলোচনা হয়ে যায়। তো আমি বলছিলাম এক এক দিন এক একটা বিষয় স্পষ্ট করার পরে আরেকটাতে যাওয়া আর কি। তো এইরকম যদি আপনি কোনো মতামত দিতেন তাহলে হয়তো সামনে বিষয়গুলো উপস্থাপন করা যেত আমাদের আর কি। আমাদের পরবর্তী যে লাইভ গুলো হবে, হয় তাকলিদ নিয়ে না রাফুল ইয়াদান নিয়ে, এই দুটো মাসালা পরে আমরা মানে মানে পরপর যদি 2 দিন যে রাফুল ইয়াদান নিয়ে আলোচনাই করি, জনগণ তখন একটু বিরক্ত বোধ করে যে একই বিষয় নিয়ে বারবার আলোচনা হচ্ছে। এই জন্য আমরা উল্টাপাল্টা করে নিচ্ছি, মানে 2-3টে মাসালা নিব আমরা,
দিয়ে লাইভ করলে ৩ টে মাসালা পরে ধরেন থাকলাম। দেখা যাচ্ছে আমরা তাকলিদ নিয়ে যেমন কালকে আলোচনা করেছি, ২ দিন ব্রেক দিলাম, তারপর রাফুলের দিন আলোচনা করলাম, আবার ২ দিন ব্রেক দিলাম, আবার তাকলিদে ফিরে আসলাম। এইভাবে আমরা হয়তোবা ৪-৫ টা পর্ব করব, এরকম পরিকল্পনা আছে। না, আমার মনে হয় হ্যাঁ, এটা তো ঠিক আছে আপনার অভিমত, কিন্তু আমি বলছিলাম আর কি যে যেহেতু আপনি সম্ভবত অ্যাডমিন হবেন, তো আমার বিষয় হচ্ছে যে আমি বলছিলাম যে যদি আপনি কোনো এটা প্রতিবেদন বা পূর্বে দিয়ে দিতেন তাহলে কিন্তু বিষয়টার দিকে খেয়াল করে মানে এগিয়ে যাওয়া যেত। তো যেহেতু আপনি জানান দেন আমাদের না দুটো একটা এই একটা মাসালা এখন চলবে। আব্দুল মাজিদ, ২ টো মাসালা নিয়ে চলবে। তাকলিদ নচেত রাফুলের দিন। এই দুটো নিয়ে চলবে, উল্টাপাল্টা করে চলবে। আচ্ছা আচ্ছা, আব্দুল মাজিদ ভাই, এই যে তো রাহুল ভাই ঠিক যেটা আছে। বোঝাতে চাচ্ছে, আমাদের এই দুইটা বিষয়ের উপর লাইভ হবে। তো যে যখন যে বিষয়ের উপর লাইভ হবে, আপনি ওই বিষয়ে প্রস্তুতি নিয়ে এসে আমাদের যারা এসে যে আলোচক থাকবে তাদের সাথে আপনি আলোচনা করতে পারবেন। আপনাকে সময় ভাগ করে দিবে, হ্যাঁ, এবং কেউ কারো কথার ভিতরে ইন্টারফেয়ার করবে না। তখন আপনি আলোচনার সুযোগ পাবেন। আপনার দলিলগুলো তখন গুছায় রাখেন। মানে আপনার সাথে জি আলোচনা জি করার জন্য কোনো আলাদা পোস্ট করতে হবে, পোস্টার করতে হবে, হ্যাঁ, আপনার বিপক্ষে একজন আলোচক দাঁড় করাইতে হবে, ছবি নিয়ে দুজনের, তারপর সোশ্যাল মিডিয়ায় এটা ছড়াইতে হবে। বিষয়টা এরকম না। আমাদের ওই যখন যে বিষয় হবে ওই বিষয়ের উপর আপনার কথা বলার জন্য যুক্ত হতে পারেন। রাহুল ভাই এটাই বুঝাতে চাচ্ছে। না, জি, এটা আব্দুল তো মাজিদ ঠিক ভাই, আশা আছে। করি সেটা বুঝতে পেরেছেন। দেখেন, যখন কোনো বিষয় আসে তখন সেই বিষয়ে কিন্তু তো কেউ কোনো কিছু বানিয়ে বলতে পারে না, সেজন্য সবার একটা নির্দিষ্টতা রয়েছে। তো আমরা জানতে পারলে তো বিষয়ের উপর মানে এগুতে আমাদের জন্য হ্যাঁ, আমি তো সহজ হয় জানিয়ে এবং দিলাম না, দুটো বিষয় আপনি মোতালার মধ্যে রাখবেন। মোতালার মধ্যে ২ টো বিষয় রাখবেন। লাইভ হলে ২ টো বিষয়ের উপরে যেকোনো একটা বিষয়ের উপরে হবেই। জি জি, ঠিক আছে। তো যাই ওকে। হোক, বিষয় তো অনেকেই আছে। তো যেহেতু আপনি বলেছেন এই দুটি বিষয়ই সামনে রেখে আগামীতে লাইভ হবে, তো ইনশাল্লাহ অবশ্যই এই বিষয়ে যুক্ত হব। তো আজকে আপনাদের আমার ব্যাপারে অভিমত কি জানি না, তো এটাও জানি না যে আজকে কতটুকু আপনাদের জয়েন্ট দিচ্ছেন, কত সময় পর্যন্ত এক একজনকে জয়েন দিচ্ছেন, তো সেটা আমার জানা নেই। না, আমরা জাস্ট আজকে ওই জাস্ট পর্যালোচনামূলক ২ মিনিট, ৩ মিনিট, ৪ মিনিট এরকম করে নিয়ে আমরা কথা শেষ করছি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, জাজাকাল্লাহ বিল খাইর। ইনশাল্লাহ আগামীতে আসার চেষ্টা করব, যেহেতু আজকে এই বিষয়গুলো উপস্থাপন হচ্ছে না, তো মনে করছি মানে আলোচনা না করাই ওকে, ভালো, ওকে। এটাই তো। অনেক ধন্যবাদ আব্দুল মজিদ ভাই। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। আপনারও দাওয়াত রইল, আসবেন ইনশাআল্লাহ। ওকে, শুকরান। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে এই মুহূর্তে হক সাহেব আছেন। আ আবু আরিবা। জি, মকসুদুল হক, মকসুদুল হক লিটন। জি, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি ভাই, কে ভাইজান, বলছেন? কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন ভাইজান? বাংলাদেশ থেকে। আপনি আমাকে চেনেন বা আপনার সাথেও সরাসরি কয়েকবার কথা হয়েছিল, মাশাআল্লাহ। ও আচ্ছা, হতে পারে, আমার একবার খেয়াল নেই এই মুহূর্তে। আ কন্টিনিউ তো ইগুলা দেখলাম, পোস্টগুলা এবং ভিডিওগুলা আপনার এবং রাগিব সাহেবের। জি, তো বলেন আপনার অভিমত বলেন। উনি তো করতেছে, উল্টাপাল্টা করতেছে, কারণ যে জানে যে এখানে বসলে হয়তো সত্যের জয় হবে। এইজন্য হয়তো উনি যেগুলা কথা পেঁচিয়ে ধরতেছে পয়েন্টগুলা, বা এটাই হলো ওদের কালচার। এটা তো আপনিও আগের থেকেই ভালো জানেন, কারণ এর চাইতে অসংখ্য আপনার ডিবেট আছে, তারা কিভাবে কখন কিভাবে পল্লীবাজি নেয়। তো এবং আল্লাহর কাছে সবচেয়ে একটা দোয়া যে আসলে অনেক ডিবেট হয়েছে, কিন্তু এরকম ফেস টু ফেস একবার তো হলো, আরো একবার আর কি জনগণ দেখতে চাচ্ছে। এই নিয়ে দেখতেছি সবাই পোস্ট করতেছে, মানে সবাই চাচ্ছে যে এই প্রোগ্রামটা হোক, কারণ জাতি দেখুক যে আসলেই যে আল্লাহ রব্বুল আলামিন একজন আলেমকে দিয়ে ইসলামকে কি হেফাজত করতেছে না, একজন জেনারেল শিক্ষিত একজন ডক্টর দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কি করতেছেন, এই ইসলামকে টিকিয়ে রাখতেছেন। কারণ ওদের উপরে ওই রকম হিংসা বা ওই রকম লালসা নেই। এই জন্য দেখ, যেহেতু অনেক লোকে
এখানে আছে, কথা বেশি বলবো না, কারণ এগুলো বিষয়ে বা বলারও কিছু নেই। আগের থেকেই যারা করে পড়াশোনা করে বা এইরকম বক্তব্য শুনে যারা ফিরে আসছে এই সালাফি মানহাজে, তারা প্রত্যেকেই জানে যে এই মুফতি করে দৌড় কত দূর পর্যন্ত। যাই ঠিক হোক, আছে এই ভাইজান। আবু আরিফা ভাই, আপনার মন্তব্য শুনলাম আসসালামু আমরা। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, রাকিবুল আজাদ ভাই যুক্ত হয়েছে, আর আহমদ, কি নাম এটা, আহমদ সাইদুল খান, দুজন ভাই যুক্ত হয়েছে। আচ্ছা শাকিল ভাই, আপনি একটু রাকিব ভাইয়ের সঙ্গে একটু কথা বলেন, আমি একটু আসছি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিবুল আসাদ ভাই, আপনি বলেন, আপনি আনমিউট করে বলেন আজকের সংক্ষিপ্ত বিষয়ে আপনি বলেন, পর্যালোচনার বিষয়। রাকিবুল আজাদ ভাই, শোনা যাচ্ছে কথা? উনি মিউট আছে, আচ্ছা, যদি মিউট আহমেদ, থেকে একটু বলেন। আচ্ছা আচ্ছা, আপনি বলেন। আমি আমি রাহুল হোসেন ভাইয়ের সাইদুল সাথে কথা ইসলাম, হ্যাঁ হ্যাঁ। বলতেছিলাম। ও আসতে আচ্ছা, কথা রাহুল ভাই তো এখন একটু হ্যাঁ, হয়তো আশেপাশে গেছে, মিউট মধ্যে বলতে গেছে হয়তো বা। হ্যাঁ, বলেন, আপনি আসলে আপনি কি বলতে চাচ্ছিলেন? মুফতি সাহেবেরও লাইভ চলতেছে অলরেডি, প্রায় ওনাদের লাইভ চলতেছে অনেকক্ষণ। আসলে মূলত জিনিসটা হইতেছে কি, মুফতি সাহেবের উদ্দেশ্যই উগ্রবাজিতা দেখানো বা নিজেকে হাইলাইট করা, কিভাবে ভাইরাল হওয়া যায়, কিভাবে এই প্রসঙ্গে মাঠে থাকা যায়, এভাবেই তার চিন্তা চেতনা। যদিও তিনি ইলমমূলক বা বাহাসমূলক বা দলিলমূলক গঠনমূলক তিনি বক্তব্য দিবেন, তা প্রকাশ পাচ্ছে না। কিভাবে মানুষকে হ্যায় করা যায় আর সালাফিদেরকে গালি করা যায়, কারণ উনি আগের থেকেই, যখন প্রথম থেকে দেখতাম হইতে পারে সলাৎ সংক্রান্ত কোনো মাসালা নিয়ে উনি তর্ক বিতর্ক করতেছে, ইখতিলাফি মাসালাগুলো নিয়ে উনি ফেসবুকে বারবার দিয়ে দিয়ে মানুষকে খোঁচানোর চেষ্টা করতেছে বা সালাফিদেরকে হ্যায় করার চেষ্টা করতেছে। কিছুদিন আগে আমাদের এখানে কেরানীগঞ্জের শেখ মাহমুদুর রহমান হাফিজাহুল্লাহ, উনার নিয়েও কিছু তর্ক বিতর্ক হয়েছিল ফেসবুকেই, বাহাসের কথা হয়েছিল, যদিও পরে আর বাহাস টাস হয় নাই। পরে প্রসঙ্গটা এদিকে আইসা রাহুল হোসেন ভাইয়ের সাথে আবার শুরু হয়েছে। মূলত টার্গেট ওনার কিভাবে ভাইরাল হওয়া যায়। আর আসলে ভাইরাল হওয়া যায় অনেক জিনিসই খুঁজে, কিন্তু আহলুল হাদিসদেরকে টার্গেট করছে, কারণ তাদেরকে গালি দিলে মানুষ যারা হানাফি আছে তারা আবার সাপোর্টিং একটু বেশি দেয়, কারণ ছোটবেলা থেকে শিখে এসে গালি, সালাফিদেরকে কিভাবে গালি দেওয়া যায়, কিভাবে তার এটা বিরুদ্ধাচরণ তাদের করা একটা, যায়, শুনেন, বংশ এরকম। বংশ হ্যাঁ, পরম্পরা, তাদের আকাবিরের সুন্নাত এইগুলো, হ্যাঁ, এই যে জর্দা খাওয়া, তারপরে হকপন্থীতে আহলুল হাদিস হ্যাঁ, হ্যাঁ, সালাফিদের বিরোধিতা করা, তাদেরকে গালাগালি করে, এইগুলো তাদের আকাবিরের সুন্নাত। আর একটা বিষয় হচ্ছে তাদের কিছু পারিবারিক শিক্ষার অভাব দেখবেন, মানে তাদের সাথে যদি কেউ ভদ্রতা বজায় রাখে, তারা তাকে নরম মনে করে, আরো ব্যক্তিগত অ্যাটাক বেশি করে আর গালাগালি করে। এটা কিন্তু তাদের আখলাকের মানে আকাবিরদের থেকে শুরু করে এই পর্যন্ত হ্যাঁ, সবার হ্যাঁ। কাছে পাবেন। আচ্ছা, আমাদের আচ্ছা, মাঝে অনেক আরো অনেক অনেকে যুক্ত হয়েছে। ধন্যবাদ আমাদের না, মূলত এটাই কথা ছিল যে সংযুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম রাহুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে জি জি। তারপরে না, এখন যেটা ফাইনাল কথায় আসছে, মুফতি সাহেব উনি এখনো গোল্ডেন চেনের কথা নিয়েই অনেক উগ্রতাবাচী দেখাচ্ছে তার লাইভে, এবং অনেক কন্ট্রোভার্সি করতেছে। আর সালাফিদেরকে কথা বলার চান্স দেয় না উনাদের। এটাও আরেকটা অনেক বড় প্রবলেম, যে উনারা কথা বলতে দেয় না, যেখানে বাইজা যায় সেখানে টপিক চেঞ্জ, আউট অফ টপিকের কোনো যে জিনিস নিয়ে আসে। গোল্ডেন চেনের এই জন্য দাবি এখন থেকে আর উনি করতে পারবেন না। হ্যাঁ, মানে উনি যে কথা রাখেন, গোল্ডেন চেনের আর ওয়াদা করতে, মানে এখনো রানিং ডিমান্ড হতেছে এই চেন বিষয় নিয়ে। ওই চেনটাকে এখন স্বপ্নে দেখতে হবে, বাস্তব রিয়েলিটিতে নাই। আর রিয়েলিটিতে পেতে হ্যাঁ, পারে তো মিথ্যা দাবি করবে, ওটাই। মিথ্যা দাবির কোনো ভিত্তি নেই। এত লোভ তাদের। 500 টাকা চুরি করছে, হ্যাঁ, এখন আবার এত- চেনের পিছে লাগছে।
না আমি শাকিল ভাই, এটা আসলে স্পষ্টভাবে বলতে আপনাদের চাই। সাথেও তো হ্যাঁ, কিছুদিন আগে একটু সমস্যা। আমার হ্যাঁ 500 টাকা শাকিল ভাই, চুরি আপনাদের করছে ভাই। সাথেও তো কিছু আমি শিহাব ভাইও ছিল। আমার আমার 500 টাকা চুরি ওইটা করছে, ওইটা আমার হাইলাইট করেন সানগ্লাস না চুরি ভাই, করছে। আপনাদের সাথেও না না, এটা স্পষ্টভাবে বলতে হয়। শিয়াবের ঘড়ি অনেক। চুরি করছে, হ্যাঁ, তোফাজ্জলের স্যান্ডেল চুরি করছে। আমি বলতেছি, আরে এত অভাবে আছে এরা, স্যান্ডেলটা পর্যন্ত চুরি কি করবে, চটি চটি চুরি হয়ে অবাক গেছে লাগে। আপনাদের? চটি হ্যাঁ চুটি চুরি করেছে? হ্যাঁ, ওর জি জি, তার মাদ্রাসায় যে আমাদের তোফাজ্জলের স্যান্ডেল চুরি করে ফেলাইছে, শিয়াব ভাইয়ের ঘড়ি নিয়ে গেছে, আর আমার 500 টাকা না, ঘড়িটা আর ভালো, মাথার সানগ্লাস চুরি ঘড়িটা করে তো ফেলাইছে। সবার হাতে, ঘড়িটা তো সবার হাতে হয়ে যাবে। তো চটি চুরি করাটা কেমন মনে হলো? সত্যি চটি চুরি করেছে? ওয়াল্লাহি আল্লাহর কসম, হ্যাঁ, এটা প্রশাসনের সাক্ষীও আছে, এটা প্রশাসন ও আচ্ছা। সাক্ষীও আছে, যে তারা আমাদের স্যান্ডেল চুরি করছে। শেষ কতটা মানে অভাবে আছে যে একটা স্যান্ডেল শেষ চুরি করতে হয়। না, লা উনি হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেসবুকে পোস্ট দিয়েছিলেন রাকিবুল্লাহ সাহেব। উনি আর্থিক মানে দুর্বলতায় আছেন। তার কারেন্সি খুব প্রবলেম আছে, হ্যাঁ অভাবে হ্যাঁ আছেন। হ্যাঁ, উনি পোস্ট দিয়েছিলেন। হতে পারে তিনি অভাবে আছেন। আপনারা চাইলে আপনারা বিকাশে, ফোন পেতে কিছু দিতে পারেন। নাম্বার তো ফেসবুকে দেওয়া আছে। কিছু না পারলে ৳১ হলেও দিবেন। কোনো দান তো কোনো সময় তো খারাপ না। আপনার সামর্থ্য অনুযায়ী ৳১ হলেও দিতে পারেন, সমস্যা নেই। না, টাকা তো দান করতেই পারি, তারপরে কোথায় দান করতেছে এটা দেখবো না? এটা যদি জর্দা দেখতে খায়, হবে। হারাম হ্যাঁ খায়, হ্যাঁ হ্যাঁ তখন তো সমস্যা। না, এটা একটা বেটার পয়েন্ট বলেছেন আসলে। কেননা দুটো হিসাবে কিয়ামতের মাঠে নেবেন। আল্লাহর নবী সুনান তিরমিজির যে হাদিস, যে তুমি কোন পথে টাকা রোজগার করেছো এবং কোন পথে টাকা ব্যয় করেছো, মানে ব্যয়ের হিসাবটাও নেবেন। তো গুড পয়েন্ট শাকিল ভাই। যেমন ঠিক রাহুল আছে, ভাই, আমি সাইদুল খান ভাই, মতিঝিলে আমরা আপনার আপনাকে কোনো কথা বললাম। ভিক্ষুক, নেশাখোর আমরা ভিক্ষুককে আমি কখনো ভিক্ষা দেই না। হ্যাঁ, এবং বেনামাজি বা জর্দাখোর এদেরকে মানে ম্যাক্সিমাম অ্যাভয়েড করি। যারা অসুস্থ, ওকে, ওকে, প্রতিবন্ধী, বৃদ্ধ তাদেরকে দেই। ওকে, সে ওকে। তো জোর করে চুরি করে নিয়ে গেছে। সে যাই হোক, আমি তো জানি না কি আচ্ছা। ঘটেছে, আপনি ভালো বলতে পারবেন হ্যাঁ আপনাদের বিষয়টা। তো সাইদুল রাহুল খান ভাই, ভাই, আসলে আপনাকে হ্যাঁ বিদায় আমি জানাই একটু তাহলে। আমি একটু লাস্ট একটু কথা বলতে চাই। এই যেরকম চেনের বিষয়গুলো অলরেডি তো সলভ হয়ে গেছে, উনিও পোস্ট যেটা করছে ওনার অনুযায়ী আপনিও রিপ্লাই করে দিছেন, তবুও উনি চেনের জন্য আবারও লাইভ চলতেছে, আবারও এটা নিয়ে কন্ট্রোভার্সি করতেছে, মানে উনি থামতেছে না। আসলে বাহাসের বা টাইমটা যদি আগে আসে, আর এরকম চেইনের বিষয়ে অনেক শর্ত দিয়েছেন, তোকে ওসমানের যেও অনেক শর্ত দিয়েছেন, এগুলা সব সাইডে রেখে যদি সরাসরি কোনো এই চেন টেন এগুলা না রেখে যদি বাহাসে আসে, দলিল ভিত্তিক, গঠন ভিত্তিক যদি আমরা আলোচনা শুনি ওই সময়ে, তাহলে ভালো লাগতে পারে। বা এখানে যারা লাইভ দেখে জি, বা জি, দেশে জনগণ শিশু আসলে সবাই, সেটাই চায়। জনগণ সেটাই চাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই চাই। যে অন্তত আর ইসলামের জন্য খাতিরে হলেও যেন আলোচনা হয়। এর ঠিক আছে আগে সাইদুল যত খান ভাই, উনাদের, হ্যাঁ রাহুল আমরা ভাই, এখানে শেষ একটা করবো তো, কথা আমরা আছে খুব রাহুল তাড়াতাড়ি ভাই, শেষ করবো আজকে। এখানে একটা কথা আমি আছে আমি যে একটু জনগণ করে যেটা বিদায় করে চায় দিই সেটা শাকিল কিন্তু। ভাই। আমি একটু বিদায় করে দিই আচ্ছা আচ্ছা, সকলকে। অনেক স্টেজে নিয়েছি তো। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে যে কজন আছে আমরা তাদের সঙ্গে কথা বলে নেব। সারিফুল ইসলাম, শরীফুল ইসলাম, সরি সাইফুল ইসলাম। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম জি আসসালাম জি ভাইজান, কোথা থেকে? যে আমি গতকালকে যে রাকিব সাহেবের লাইভে যুক্ত হয়েছি, তো ওনাকে আমি বলছিলাম যে যে রাহুল সাহেব যেভাবে বলছেন যে আজিয়া হোসেন ওসামার সাথে যেভাবে বসছে ওইভাবে বসতে, তো উনি বলছিল আর কি যে আপনি নাকি ওনাকে যে সেনের কথা বলছিলেন, যে সেনটা দিলে, সেন দেওয়ার যদি শর্ত ঠিক থাকে তাহলে উনি অনলাইনে বসতে রাজি আছেন, অথবা আচ্ছা, উনি এখন তো চেনের অপশন তো এখন উইথড্র হয়ে গেছে। দেখেন ওটা উনি পোস্ট করলে বলেছিলেন ভিডিও কল রেকর্ড আমি সম্পূর্ণ ছেড়ে দিলে উনি চেনের দাবি আর করবেন না, ছেড়ে দিবেন। তো চেনের দাবি তখন আর নাই। তো এখন তো ভাসে বসতে আর কোনো বাধা না থাকারই কথা। জি, এমনি আমি যতটুকু বুঝলাম, মানে আপনাদের উভয়ের পোস্ট থেকে বারবার যে আপনারা পোস্ট করতেছেন ওগুলো থেকে বুঝতেছি আর কি যে উনি চাচ্ছে না কোনোভাবেই বসতে, যে কোনোভাবেই এড়িয়ে না, যাচ্ছে, কিন্তু কল এড়িয়ে যেতে রেকর্ড ১ চাচ্ছে। ঘন্টা ১৯ মিনিট যে কল রেকর্ড আছে ৪৬ মিনিটে চলে যাবেন। ৪৫ মিনিটের পরে উনি যখন বললেন যে ব্রাদার হল আপনি তাকে ওসমানী শর্ত দিয়ে আপনি বাহাস থেকে পালানোর একটা চেষ্টা করছেন, আপনি আসলে বাহাসে বসতে চান না। আমি তখন তাকে একদম মিডল উইকেটে হিট করেছি, বলেছি যে ভাই তাহলে আপনি এখনই বাহাস শুরু করেন, এখনই লাইভে চলে আসেন, দুজন স্ট্রিমার এখনই শুরু করে দিই ভিডিও। উনি বলছেন তাহলে ফোনে বলেন, যে ফোনে না, সরাসরি জনগণের সামনে হবে, ব্যক্তিগত পার্সোনাল কোনো কথা হবে না, ডিবেট হলে জনগণের সামনে। আমি তো ডাইরেক্ট গোটা আলোচনার মধ্যে ২০ বারের বেশি বলেছি যে
দেন ভাঁজ করি, এখনই করি। আমি বারবার বলছি ভাঁজ করবেন কিনা, করবেন কিনা। উনি গোল্ডেন চেইন নিয়ে পড়ে আছেন, স্বপ্ন দেখছেন। ঠিক আছে সাইফুল ভাই, এখন ধন্যবাদ। জি আমাদের জি সঙ্গে একটু জি শাইখ একটু এখন ওনার সাথে কোনোভাবে সরাসরি বসা যায় না, একবারে সরাসরি অনলাইনে না? ভাই সরাসরি যদি বসতে হয় তাহলে উনাকে তো আমি যে শর্ত দিয়েছিলাম সেই শর্ত কি উনি পূরণ করতে পারবেন? আমাদের না উনি বাহাসটা গুরুত্বপূর্ণ। আপনি যে শর্ত জি 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 আমাদের শাইখ আমাদের আপনি যে শর্ত আলোচনা দিয়েছেন ওটা পূরণ আলোচনাটা করা অনেক কঠিন। আলোচনাটা আলোচনাটা না ওই শর্ত তখন উইথড্র হয়ে গেছে। উনি তো মেনে নিয়েছেন যে উনি তাকে ওসমানী হাফেজাহুল্লাহকে তিনি নিয়ে আসতে পারবেন না এবং তিনি তো স্বীকার করেছেন কালকের ভিডিওতে যে অনলাইন হলেও কোনো সমস্যা নেই, তবে গোল্ডেন চেন দিতে হবে। তো ঠিক আছে, এখন তো গোল্ডেন চেনের অপশন তো আর নেই, তাহলে এখন তো অনলাইনে বসতে পারে। এখন যে অফলাইনে আপনি বাংলাদেশের যাদেরকে আপনি ভালো মনে করেন বিচারক হিসেবে রেখে আপনি হয়তো আপনি বাংলাদেশে আসবেন অথবা উনি ইন্ডিয়াতে যাবে, যে কোনোভাবে সরাসরি বসতে উনি হতো যদি হলে ভালো হতো। ইন্ডিয়াতে আসতে চাই আসতে পারে, কোনো সমস্যা নেই। জি জি আসলে বসার দরকার আছে, তাহলে মানে জনগণের কাছে এটা ক্লিয়ার হইতো তাহলে রাহুল বিষয়টা। ভাই, সে যদি তাকি ওসমানীকে না নিয়ে আসতে পারে, তাহলে মানে সে ইন্ডিয়া যা করুক, আপনাদের ওইখানে যা করুক, ওইখানেও তো দেওবন্দি হানাফি অনেক আছে, হ্যাঁ, তাদের সহযোগিতায় না, করুক সে। প্রথমত রাকিবুল ইসলাম ভাই এখানে একটা চিটিং করেছেন যে প্রথম যে 1 জুলাই যে ডেটটা ঘোষণা করেছিলেন ওটা তাকে উসমানী ডেট ওনাকে দেয়নি। উনি নিজের তরফ থেকে একটা একাকী ব্যক্তিগতভাবে তিনি পার্সোনালি তিনি 1 তারিখ ঘোষণা করে দিয়েছেন, যেটার অথরিটি তার কাছে ছিল না। কল রেকর্ড আমি বলে দিয়েছি এবং উনি এটা মূলত স্বীকার করেছেন যে না উনি একাই বলেছেন। তাকে উসমানীর কাছ এই থেকে তিনি কোনো কাজটা পারমিশন নেননি। এই কাজটা মাহবুব এখন রহমান মাদানির সাথে এখন করছে, দ্বিতীয়ত মানে তার বিষয় থেকে হচ্ছে ডেট তিনি না নিয়ে অনলাইনে প্রচার বসতে করে তো দিতে। চাচ্ছেন। উনি তো অনলাইনে বসতে কালকেও চেয়েছেন যে অনলাইনে বসবে, কোনো সমস্যা নেই, তবে গোল্ডেন চেনটা দিতে হবে। তো এখন তো গোল্ডেন চেন তো দাবি উনি ছেড়ে দিয়েছেন। কেন ছেড়ে দিয়েছেন? উনি আমাকে একটা চ্যালেঞ্জ করেছিলেন, সেই চ্যালেঞ্জ যদি পূরণ করতে পারি তাহলে গোল্ডেন চেন ছেড়ে দেবে। আমি চ্যালেঞ্জ তো পূরণ করে নিয়েছি, এখন তো গোল্ডেন চেনে কোনো প্রশ্নই ওঠে না। আর ডিবেট বা বাহাস অনলাইনে হলে সমস্যা কোথায়? ওকে সাইদুল ভাই, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আচ্ছা, আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন তুফাইল আহমদ। তোফাইল ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, তোফায়েল আহমেদ ভাই বলেন। ভাই এই যে আমি একটা বিষয় শেয়ার করতে চাই, এটা হলো যে এক ভাই বললেন যে অফলাইনে বসার জন্য। বিষয়টা হচ্ছে তারা তো হলো উগ্রবাদী এরা। এটা আসলে কেউ যদি প্রশ্ন করে যে অফলাইনে বসেন তাহলে এটা হাইলাইট করবেন যে এরা হলো উগ্রবাদী, এদের কোনো ঠিক ঠিকানা নাই, এরা সমস্যা, যে কোনো সময় আক্রমণ করতে পারে, এই জন্য অনলাইনে কখনো হবে না এদের সাথে, এটা বলবেন ইনশাল্লাহ অবশ্যই। শুনেন, অফলাইনে তাদের মতো কিছু ব্যক্তি আছে যারা মানুষকে অফলাইনে ডাকে। তো একটা বিষয় হচ্ছে কি, তারা তো আসলে দলিলের কোনো জোর নাই, থাকত তো যেখানে খুশি সেখানে বসতো। এখন বিষয় হচ্ছে এই ব্যক্তি মানে এত মিথ্যা কথা বলে যেটা মানে আপনি কল্পনা করতে পারবেন না। আমাদের একটা আলোচনা শিহাব ভাই বলছে ইমাম বুখারী রহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে মরজিয়া বলছে। কে বলছে? ইমাম বুখারী রহিমাহুল্লাহ। আর তারা সে এটা সিম্পলিটি পাওয়ার জন্য সে বলতেছে আবু হানিফাকে নাকি কাফের বলছে। আমরা নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের সজ্ঞানে জন্ম থেকে এই পর্যন্ত, এই সেকেন্ড পর্যন্ত কখনো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে আমি বা আমরা কাফের বলি নাই। তো সে এটা মানে মর্জিয়াকে ইমাম বুখারী রহমাহুল্লাহর কথা মর্জিয়াকে বলাকে সে বলতেছে কাফের বলতেছে, মানে এই জনগণকে ক্ষিপ্ত করার জন্য। তো দেখাবেন বাইতুল মোকাররমে বসে এই কাজটা করবে, যখন আলোচনা পারবে না বলবে কি এই আমাদের ইমামকে এই বলছে, এই বলছে, সবাই ধরো হামলা করো, এই যে লামাজাতি পাইছি, হ্যাঁ, এই যে আহলাদিস পাইছি, এরকম একটা তারা উগ্রবাদী একটা আপনার সন্ত্রাসী যে কার্যকলাপ তাদের পূর্ব পুরুষ থেকে চলে আসতেছে। আহমদুল্লাহ সালাফি মসজিদ ভাঙা, প্রোগ্রাম বন্ধ করে বক্তাদের উপর, দিনী ভাইদের উপর হামলা করা, তারা আমার সেটাই মতে করবে। এটা তাদের পরিকল্পিত। চলে যাবে।
আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাইজান। আনোয়ার বিন হায়দার ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান। ভাই, আমার একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা হলো এই ফাজিল আমলের 558 নম্বর পৃষ্ঠাটা নিয়ে। এটা যদি ভাইজান, আপনি একটু আজকে তো বলেন আমরা ভাই। এই বিষয় নিয়ে কথা বলছি না, বা আমরা জাস্ট এই বিতর্কটা নিয়ে আমরা একটা পর্যালোচনা বা মন্তব্য শুনছি শুধুমাত্র। আপনি আচ্ছা নেক্সট সময় যুক্ত হলে ইনশাআল্লাহ কথা হবে। আর ফাজিল আমলে যে পেজ নাম্বার বলছেন, এটা সব পেজ নাম্বার তো এক না, প্রকাশনী ভিন্নতার কারণে পেজ নাম্বার চেঞ্জ হয়ে যায়। তোমার তো যদি এক এর না হয় তাহলে আমি একটু বর্ণনা বলি, মানে জুবাইরা রক্তপান নিয়ে। জি, কি বলেন? আল্লাহ নবী রক্তপান করেছিলেন যে মর্মে? এই মর্মে এই যে হাদিস সহিহ নয়। জ্বরটা, এটা কি সহিহ নাকি জাল? হাদিস সহিহ নয়। তো আমি যে আপনি তাহাকিকের যে কি ফাজিল আমলটা আছে সেটা আমি ক্রয় করছিলাম। তো সেটার মধ্যে আর কি আপনার জাল জয়ীফ কিছু লেখে নাই, আপনার মানে ওই তাহকিক একটা ফাজিল আমলে কত নম্বর পেজে আছে বলেন একটু? জি, তাহকিক ফাজিল আমলের কত নম্বর পেজে আছে একটু বলেন? এটা এরকম পেজে আছে 558 বা 54 এরকম পেজের মধ্যে আছে আর কি। 558 বা 54? হ্যাঁ হ্যাঁ, এরকম পেজের মধ্যে আছে। আমি বইটা আমার এখন ঘরে আছে, তো আমি একটু বাহিরে আছি। তো আমার কাছে পিডিএফ যে ফাইলটা আছে, পিডিএফ ফাইল থেকে আমি অরিজিনাল ফাজিল আমল বলতেছি। না, আপনার তাহকিক ফাজিল আমলের আর যেটা পিডিএফ ওটা তো আলাদা পাবেন। হ্যাঁ, আলাদা হবে, আলাদা হবে। আচ্ছা যাক, জি, আমি জি, আমি যা বলছিলাম, 558 এটা খুঁজলাম। আপনি একটু বিশ্লেষণ করেন, ঠিক আছে? আপনার কাছে এই প্রশ্ন রইলো। আর একটা ঠিক বিষয় হলো আছে গিয়ে ইনশাআল্লাহ। আমি হলো গিয়ে এই ফাজিল আমল বিষয় নিয়ে আমি অনেক কিছু নোট করতেছি, এবং কোরআন এবং হাদিসের অনেক কিছু আইন না আর কি একটু সাজাইতেছি। কিন্তু আরো সুন্দরভাবে যে সাজাবো, ঠিক আছে, মানে ওরকম মেধা তো নেই। তো আমি একটু সাহায্য চাচ্ছি আর কি, মানে যদি এরকম একটু করতেন। ইনশাআল্লাহ আপনি কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ আমরা সহযোগিতা ঠিক সময় করবো ইনশাআল্লাহ। আপনার হোয়াটসঅ্যাপে বা কোনো কিছুতে আমি আমি যা সাজাইছি আর কি তা কি পেশ করতে পারবো হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দেন। হোয়াটসঅ্যাপে? আচ্ছা। আর এই রাকিবুল ইসলামের কথা আর কি বলবো, কথা বুঝছেন? রাকিবুল ইসলাম মানে গোল্ডেন চেন নিয়ে আর কি তার খুব আক্ষেপ, খুব স্বপ্ন ছিল। জি, জি, জি। মানে উনি সেটাও হারিয়ে ফেলেছেন। এটা দুঃখিত। সেটা হারিয়ে ফেলেছেন। তো একটা বিষয়, রাকিবুলের একটা লাইভ দেখলাম আমি, আপনার যে তাহমিদ যে ছিল আপনার ওই যে কল রেকর্ডিং কথা বললো, তো ওই লাইভের মধ্যে সেই রাকিবে এমন হুমকি দিচ্ছে আপনাকে, মানে বাংলাদেশে আসলে কি যেন করে ফেলবে, কি যেন করে ফেলবে। হুম, হুম, হুম। ওরকম হুমকি অনেকেই দেয়। মানে যখন দলিলে পারে না তখন মারামারিতে নেমে পড়ে। এটা তাদের কালচার, এটা জানি। ঠিক তো আছে? হুমকি ঠিক কারা আমার দেয় ক্ষেত্রে ভাই এরকম বলেন মনে তো? করছে। আনোয়ার ভাই আনোয়ার ভাই একটু বলেন তো হুমকি কারা দেয়? বাংলাদেশের হুমকি প্রেক্ষাপটে তো হুমকি তারাই কারা দেয়? দলিল থাকে না, এটা বলার কিছু নেই। কারণ এরকম হুমকির মুখে আমি নিজে পর্যন্ত পড়ছি। মসজিদের ইমাম পর্যন্ত আমাকে ফিতনাবাদ বইলা মসজিদ থেকে বের করে দিছে ফাজিল আমলের একটা বিষয় নিয়া, কথা বলছেন? দলিল দিছি, আমি বুখারী শরীফের হাদিস দিছি, মানতে নারাজ। কিন্তু ফাজিল আহমেদ জাকারিয়া সে যা বলছে তাই সত্য, আর বুখারী শরীফ বলছে ওটা কোনো কানেই নেয় না, আমার ফিতনাবাদ বইরা বের করে দিছে। তো হ্যাঁ ভাই, দলিল এটা তাদের সব জায়গাতে এরকমই আচরণ তারা করে। মানে প্রত্যেক আহলে হাদিসদের সঙ্গে প্রত্যেক মসজিদেই এরকম করে। এটা নতুন কিছু নয়। এটা হচ্ছে একটা চিরাচরিত মজ্জাগত তাদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এটা নতুন কিছু নয়। জি, আনোয়ার বিন হায়দার ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, যুক্ত হওয়ার জন্য। অনেক অনেক হোয়াটসঅ্যাপ ধন্যবাদ। নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে, দেখেন। হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, আমি কিছু নোট করছি আর কি, আমার যদি একটু সাজিয়ে দিতেন তাহলে আর কি আমার আশেপাশে যারা তাবলিগ ওকে, জামাত আছে ওকে। তাদেরকে একটু দাওয়াত দিতে সহজ হতো আর কি। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে শাকিল ভাই, আমরা মানে সমাপনী ভাষণ না দিয়ে আমরা ডাইরেক্ট এখানে ইতি করব। সংক্ষিপ্ত আমি ভেবেছিলাম 1 ঘন্টা করব। সেখানে 2 ঘন্টা হয়ে গেছে। জি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যারা দেখলেন, যারা আমাদের এই কনভারসেশন গুলো দেখে আসছেন। প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের নেক ইবাদত আমলকে কবুল করে নিক। আমিন ইয়া রাব্বাল আলামিন।
আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।